ওকে, হোপফুলি সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন। ওকে, কোনো অসুবিধা হচ্ছে না তো? ওকে, সো আমরা স্টার্ট করি। আহ, আমাদের যে কোর্সটা আছে সেটা ডেটা অ্যানালিটিক্সের কোর্স। আপনারা জানি যে এখানে চারটা টুলস নিয়ে কাজ করবো আমরা: এমএস এক্সেল, পাওয়ার বিআই, টিসিকেল অ্যান্ড হচ্ছে পাইথন। ওকে, আর নিউ হরিজন থেকে এটা অর্গানাইজড করেছেন। আর আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ রওশন আল মামুন। ডেটা অ্যানালিটিক্স, ইনফ্যাক্ট ডেটা অ্যানালাইসিসই করি আমি। আর আমি পাস করার পরে যেসব অর্গানাইজেশনে কাজ করেছি সেগুলো ডেটা নিয়ে সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাজ করা। সো ওভারঅল ডেটা ম্যানেজমেন্ট নিয়েই কাজ করেছি। আর মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার, এই আর কি। সো আমরা যদি একটু দেখি যে ডেটা অ্যানালিটিক্স শিখে আমরা কোন কোন রোলগুলোকে টার্গেট করতে পারি, সেগুলো যদি একটু চিন্তা করি, তাহলে ডেটা অ্যানালিস্ট হিসেবে যে জবগুলো সার্কুলেট হয় সেগুলোতে টার্গেট করতে পারি। বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট যেটা আছে ওইটাতে, ডেটা সায়েন্সে যেতে পারি, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারি, ইটিএল ডেভেলপার হতে পারি, অথবা ডেটা ইঞ্জিনিয়ার। সো এখানে যে রোলগুলোর কথা বলা আছে সেগুলো সব ডেটা রিলেটেড। ওকে, পার্টিকুলারলি পার্টিকুলার জবের জন্য পার্টিকুলার স্কিল সেট আমাদেরকে ডেভেলপ করতে হবে। আহ, সবগুলোতে কিছু কমন স্কিল সেট আছে। ওকে, সো আমরা ডেটা অ্যানালিটিক্সের কমন টুলস লাইক এক্সেল, টিসিকিউ এবং পাইথন, ওকে, এটা রেখেছি। আবার বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, এইখানে বিজনেসের ইন্টিগ্রেশন নিয়ে কাজ হয় এবং এখানে বেশ কিছু ইটিএল টুলস ব্যবহার হয়। বিভিন্ন সফটওয়্যার অথবা টেকনোলজির সঙ্গে বিজনেস ইন্টেলিজেন্স এটা ইন্টিগ্রেটেড করা আছে। সেগুলোকে আমরা আয়ত্তের মধ্যে নিয়ে আসা উচিত। তো আমরা এখানে খুব বেসিক একটা টুলস আছে যেটা পাওয়ার বিআই আছে, সেটাকে আমরা এখানে টার্গেট করা আছে আমাদের। সো আমরা ওইটা শিখব। ওকে, হাউএভার আমরা যদি টপ কোম্পানিজ হায়ারিং বলছি এখানে, তো ডেটা অ্যানালিটিক্স পজিশনে বাংলাদেশের ক্ষেত্রে কারা হায়ার করে সেটা যদি আমরা চিন্তা করি, টেলিকমিউনিকেশন, ওভারঅল যদি চিন্তা করি, টেলিকমিউনিকেশন আছে, ব্যাংকিং সেক্টর আছে, তারপরে গ্রুপ অফ কোম্পানিজগুলো আছে। ইনফ্যাক্ট আমরা যদি এগুলোকে বাদ দেই, আমরা যদি একটু চিন্তা করি যে কোথায় ডেটা আছে, যেখানে ডেটা আছে সেখানে ডেটা অ্যানালিস্টের প্রয়োজন আছে। ওকে, সো আমরা খুব নির্দ্বিধায় এই স্কিল সেটগুলোকে ডেভেলপ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে এই ডেটা অ্যানালিটিক্স পজিশনে কারা এখানে জয়েন করবে, কারা ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করবে। তো ওভারঅলে যদি আমি বলি তাহলে পরে এইখানে সবাই কাজ করবে। সবাই সবাই বলতে টেকনিক্যাল, নন টেকনিক্যাল। টেকনিক্যাল শব্দটা আবার মানে একটু অন্যরকম হয়ে যায় যদি, যেহেতু ডেটা অ্যানালিটিক্সের কথা বলছি, টিসিকিউএল, পাইথন প্রোগ্রামিংয়ের কথা বলছি। সো অনেকে মনে করে থাকে যে এটা আইটি রিলেটেড জব। ওকে, পিওরলি আইটি রিলেটেড জব। তো আমরা যদি চিন্তা করি যে এটা পিওরলি আইটি রিলেটেড জব, তাহলে একটু ভুল, রং থিঙ্ক হবে। হ্যাঁ, এইটা আসলে সবার জন্য। এবং এটা এমন একটা ক্ষেত্র হয়ে দাঁড়াচ্ছে যেখানে একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, যার ইনসাইটস ভিউ দরকার, রিপোর্ট দরকার, ড্যাশবোর্ড দরকার, সেও এখানে কাজ করবে। আবার তাকে ডেটা ম্যানিপুলেট করতে হবে, ইন ডেপথ ডেটা ম্যানিপুলেট করতে হলে আইটি পিপলসেরও লাগবে। সো কম্বাইনলি হয়ে যায়, এবং যে এই পুরা প্রত্যেকটা স্কিল সেট তার পোর্টফোলিওতে অ্যাড করতে পারে,
তার একটা আলাদা আলাদা ডিমান্ড তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এমনটা না, আবার যে টুলসগুলো এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে সেই সব টুলসগুলো যে আমাকে 4 বছর 5 বছর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে আসতে হবে এমনটা না। একেবারে বেসিক ম্যাথ আমার জানা আছে, আমি বেসিক ম্যাথ জানি, আমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ভালো আছে, অথবা আমি যে সেক্টরে কাজ করি, আমি কোন সেক্টরে কাজ করি, আমি কাজ করি ব্যাংকিং সেক্টরে, অথবা আমি কাজ করি ক্লিনিক্যাল সেক্টরে, অথবা আমি কাজ করি টেলিকমিউনিকেশনে। সো ওই সব ক্ষেত্রে আমার ওই জব রিলেটেড যে লজিকগুলো আছে সেই লজিকগুলো আমি খুব খুব ভালো জানি। সো আমি আমার ডেটা অ্যানালিস্ট হতে আমার কোনো বাধা নেই। ওকে, সো এনি ওয়ান ক্যান জয়েন। স্যালারির কথা বলা আছে, এখানে 3টা ভাগে ভাগ করা আছে, এন্ট্রি লেভেল, মিড লেভেল আর সিনিয়র লেভেল। তো বেসিক্যালি বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ডিপেন্ড অন কোম্পানি, এন্ট্রি লেভেলে যারা জব পায় তাদের মিনিমাম স্যালারি 25,000 হয়ে থাকে। ওকে, মিড লেভেল যদি আমরা চিন্তা করি তাহলে 50,000 থেকে শুরু করে পড়ে যায় 1 লাখ যায়। সিনিয়র ডেটা অ্যানালিস্ট যারা আছেন তাদের এখানে যে ইয়েটা লেখা আছে যে ডেটা অ্যানালিস্টের সিনিয়র পজিশন, ইট কুড বি অ্যাবাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। সো এইখানে অনেকগুলো টুলস তখন ডিপেন্ডেন্ট হয়ে যায়, অনেকগুলো টুলস। সো 5 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু কম না, ইন দ্যাট কেস 1 লাখ খুবই কম স্যালারি। ওকে, সো এটা একটা গিয়েছে। আর হাউ skill development focus on the tools like Python, SQL and Power BI, learn framework from machine learning or predictive analysis, সার্টিফিকেশন আছে, বেশ কিছু সার্টিফিকেশন আছে। আমরা এইসব কোর্স করার পরে ডিরেক্টলি আমরা পাওয়ার বিআই পাওয়ার বিআইয়ের যে কোর্স বা ভেন্ডার সার্টিফিকেশন আছে সেই সার্টিফিকেশনে এক্সামের জন্য অ্যাটেম্প করতে পারবো। সো সার্টিফিকেট উইল বি অ্যাডেড এক্সট্রা ভ্যালু অন ইয়োর পোর্টফোলিও। সো এগুলো আমরা করতে পারি। এগুলো সবগুলো করার জন্য আমাদের গাইডলাইন থাকবে। কেউ যদি মনে করেন যে আমরা দিব, এক্সাম দিব, সো গাইডলাইন থাকবে, হেল্প করা হবে। ওকে, সো এই ছিল হচ্ছে ইন্ট্রোডাকশান। আমার ইন্ট্রোডাকশান, কিছুটা ইন্ট্রোডাকশান দিয়েছি, কাজ করতে করতে আরও পরিচয় হবে, এবং আমরা তো দেখতে পাচ্ছি কি হবে। আর আউটলাইনটা কিছুক্ষণ পরে দেখবো, তার আগে আমরা আমরা একটু আমাদের পরিচয় পর্বটা সেরে নেব এখন। সো জিলানি ভাই, আমরা মানে আমার পরিচয়টা হয়তো বুঝতে পেরেছেন। আমার গ্র্যাজুয়েশন করা হয়েছে 2008 সালে, এরপর থেকে জব, ওকে, ডেটা নিয়ে জব করতেছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে করেছি। সো আপনারা আপনাদের পরিচয়টা এরকমভাবে করবো আমরা যে আপনারা কেন ডেটা অ্যানালিটিক্সের কোর্সটা নিয়েছেন, মোটিভটা কি, আর কোথায় আছেন, এইটুকু। ওকে, তো জিলানি ভাই আপনি যদি স্টার্ট করেন। ওকে, আর ডেটা অ্যানালিটিক্সের কোর্সে কেন, মানে ব্যাকগ্রাউন্ড বা কি মনে করে আসলেন বা কি চাচ্ছেন? হুম 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 হুম। আচ্ছা আচ্ছা, আপনার তাহলে আপনার মোটিভটা হচ্ছে যে আপনার কাজটা, আপনার যে কাজগুলো করতেছেন ও কাজগুলোতে যেন আর একটু ফার্নিশ ওয়েতে বা একটু অর্গানাইজড ওয়েতে করতে পারেন, এটাই হচ্ছে আপনার মেন টার্গেট। ওকে, ওকে, ধন্যবাদ জিলানি ভাই। আহ, আসাদুজ্জামান কাজী ভাই, আপনি যদি আপনার ইয়েটা বলেন।
ওকে, ওকে, ওকে জিলানি ভাই, কাজী ভাই, আপনি বললেন পল্লী পিএমকে না? ও পিকেসেপে আছেন? ওকে, ওকে, দারুণ। আচ্ছা, তারপরে আহ, দুর্জয়দা, আপনি যদি বলেন। সাউন্ডটা পাচ্ছি না দাদা, সাউন্ডটা আসছে না। হ্যাঁ, খুব খুব ধীরে আসতেছে আপনার সাউন্ড। হ্যাঁ, শুনতে পাচ্ছি খুব স্লো, মানে সাউন্ডটা খুব স্লো আসছে, মানে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে দাদা, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, ওকে, ওকে। রাব্বি ভাই, আপনি যদি বলেন এখন। আচ্ছা, ওকে, ওকে, ওকে ভাই। সো আর আর মনে হয় আমাদের কেউ না, আমরা মোটামুটি পরিচিত হলাম। আর আহ, সবাইকে ধন্যবাদ। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কি কি কভার করব সেটা একটু দেখার চেষ্টা করব। ওকে, ওকে। সো এই আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তার একটু বড় করব, দেখতে পাচ্ছেন? ওকে, ওকে। সো যেমনটা বলছিলাম যে আমরা আসলে চারটা টুলসকে টার্গেট করা হয়েছে এখানে। প্রথমত হচ্ছে মাইক্রোসফট এক্সেল ফর ডাটা অ্যানালিটিক্স। এইটা মাইক্রোসফট এক্সেল বলছে, বলার পরে এখানে বলা হয়েছে ডাটা অ্যানালিটিক্সের। এক্সেল, বেসিক্যালি এক্সেলের ডেপথ কিন্তু অনেক। তা আমরা এখানে যেটা টার্গেট করেছি সেটা হচ্ছে টোটালি আপনার ইয়াতে যাবে, ডেটা অ্যানালিটিক্সের জন্য যে ধরনের ডেটা নিয়ে কাজ হয় সেই কাজ করার সুবিধার্থে যে ধরনের টুলসগুলো আমরা ইউজ করব এক্সেলে, সেই টুলসগুলো এখানে ফোকাস করা হয়েছে। প্রথমত যেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সেলটাকে ইন্ট্রোডিউস করব, যে এক্সেলটা কেমন, ইন্টারফেস কেমন, তারপরে ডেটা অপারেশনসগুলো কেমন হয়, ডেটা এন্ট্রি, লাইক ডেটা এন্ট্রি, ফরম্যাটিং, বেসিক ফর্মুলাস যেগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। তারপরে ম্যানিপুলেশনে গিয়ে ডেটা শর্টিং করা, ফিল্টারিং করা, তারপরে পিভট টেবিলস বলা আছে, পিভট চার্টস বলা আছে। তো পিভট টেবিল, পিভট চার্টস এগুলোর কাজ করব। ডেটা ভ্যালিডেশনের কাজ করব। তো পিভট টেবিল এবং পিভট চার্টস এইটা এক্সেলে ডেটা
ড্যাশবোর্ড ডেটা ইউজিং করে ড্যাশবোর্ড বানানো যায় ইউজিং পিভট টেবিলস। সো পিভট টেবিল দিয়ে আমাদের টার্গেট থাকবে ড্যাশবোর্ড বানানো। ধরেন এক্সেলের ডেটা দিয়েই আমরা এক্সেলের ড্যাশবোর্ড কীভাবে বানানো যায় সেই জিনিসটা আমরা এখানে দেখব। তাতে কী হবে, আমরা প্রত্যেকটা টপিক্সকে ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি ক্যাপাবল করে রাখতে চাইছি এখানে। সো এখানেও কিছু ড্যাশবোর্ড বানানো হবে ইউজিং পিভট টেবিলস, এবং এখানে আরও একটা কিছু অ্যাড করব, সেটা হচ্ছে পাওয়ার পিভট বলতেছে, ওইটাকেও এখানে অ্যাড করব আমরা। সো এটা ছিল ডেটা ম্যানিপুলেশন। অ্যাডভান্স ফর্মুলা, কিছু ফর্মুলাস আছে এখানে, কয়েকটা নাম বলা আছে শুধু, ইফ অ্যান্ড অর, এছাড়া অনেক ফর্মুলাস আছে যে ফর্মুলাসগুলো আমরা কভার করার চেষ্টা করব। লুকআপ ফাংশন আছে, ভি লুকআপ আছে, এইচ লুকআপ আছে। বাকি যে দুটো দেখতেছি, যেটা ইন্ডেক্স ম্যাচ, একটা লুকআপের মধ্যে লুকআপ ইটস আ ফাংশন, ফর্মুলা অর ফাংশন। যখনই আমরা এক্সেলে কোনো ফর্মুলা লিখি ইট শুড বি ফাংশন, এগুলো ফাংশন হয়ে থাকে। সে ফাংশনের মধ্যে যখন আমরা কোনো ফাংশন লিখি তখন সেখানে আবার প্যারামিটারস অ্যাড হয়। সো প্যারামিটার যেগুলো, সেগুলোতে ভি লুকআপ বা এইচ লুকআপে ইন্ডেক্স ম্যাচ এইসব প্যারামিটার আছে। সো প্যারামিটারগুলো আমরা ওখানে দেখবো যে কোনটা কীভাবে কোন প্যারামিটারগুলো কাজ করে। ওকে, টেক্সট ফাংশন, ডেট ফাংশনগুলো নিয়ে কাজ করবো। ডেটা অ্যানালিটিক্স টুলস আছে, ডেটা অ্যানালাইসিস টুলস, এখানে হেডিংটা বলছে ডেটা অ্যানালিটিক্স টুলস, বাট আমরা আগে যেগুলো করছি সেগুলো ডেটা অ্যানালাইসিসের জন্য যে ধরনের ফাংশনগুলো দরকার সেই ফাংশনগুলোই করবে। এখন বারবার বলতেছি ফাংশন করব ডেটা অ্যানালাইসিসের জন্য, তো ডেটা অ্যানালাইসিস করার জন্য কিছু থিম কাজ করে, যে সেই থিমগুলো কেমন। ফর এক্সাম্পল, আপনার কাছে ডেটা আছে, সেই ডেটাগুলোকে আপনাকে একটা এক্সেল শিট দিয়েছে, সেই এক্সেল শিটের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আপনার যে রিপোর্ট বানাতে হবে সেই রিপোর্টটা বানানোর জন্য সেই ডেটাগুলো উপযুক্ত না, মানে প্রিপেয়ার করা না সেই ডেটাগুলো। তো এখন সেই ডেটাগুলো তো আপনাকে প্রিপেয়ার করতে হবে। সে প্রিপেয়ার করার জন্য কয়েকটা থিম কাজ করে, সেটা হচ্ছে ডেটা ক্লিনজিং, ডেটা ম্যানিপুলেশন, এই শব্দগুলো কাজ করে। তো ডেটা ক্লিনজিং, ডেটা ম্যানিপুলেশন করার জন্য যে ধরনের ফাংশনগুলো কাজে লাগে সেই সব ফাংশনগুলো তো আমরা করবো। ওকে, স্পেশাল কিছু টুলস আছে, যেমন ইউজিং ডেটা অ্যানালিটিক্স টুল প্যাক নামের একটা টুল প্যাক আছে, একটা এক্সেলের একটা টুলস। সো ওই টুলসটা দেখবো। সেই টুলসে, এই ডেটা অ্যানালিটিক্স টুলসে এখানে স্ট্যাটিস্টিক্সের কিছু কাজ খুব সহজে করা যায়, সেই জিনিসগুলো আমরা দেখবো। হট হিপ অ্যানালাইসিস আরেকটা টুলস, সেটা আমরা করবো। তো হট হিপ অ্যানালাইসিসে ওইখানে আবার 3টা সিনারিও তৈরি হয়, সিনারিও ম্যানেজার অথবা গোল সি, ডেটা টেবিলস, এগুলো কীভাবে ম্যানেজ করে সেগুলো আমরা দেখব। আর ফাইনালি ভিজুয়ালাইজেশন বলতেছে, ভিজুয়ালাইজেশন এখানে ক্রিয়েটিং চার্টস, গ্রাফস, কন্ডিশনাল ফরম্যাটিং, ডেটা বার্স, এগুলো নিয়ে আমরা কাজ করব। বাট এই যে ভিজুয়ালাইজেশনটা আছে, ভিজুয়ালাইজেশনগুলো অ্যাকচুয়ালি পিভট টেবিলস, পিভট চার্টস এবং পাওয়ার পিভট, এগুলোতে ইনক্লুড হয়ে যাবে। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের এক্সেলের পার্টটা। আর সেকেন্ড যে পার্টটা আছে সে পার্টটা এখানে পাওয়ার বিআই বলতেছে। তো পাওয়ার বিআই এর এখানে আমরা কাজ করব। প্রথমত আরেকটু ব্যাকগ্রাউন্ড বলে নিতে হয় যে ডেটা অ্যানালিটিক্সের, যদি আমরা একটু চিন্তা করি যে ডেটা অ্যানালিটিক্সের টুলসগুলো আমাদের কি কি আসলে লাগে। ওকে, আমরা যদি একটু চিন্তা করি যে আমার ফর এক্সাম্পল আমরা ডেটা 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 সো প্রথম স্কিলটা আমরা যদি ধরি, তাহলে আমাদের কোন স্কিলসটা লাগবে। ফর এক্সাম্পল আমরা লাগবে হচ্ছে এক্সেলএস। ওকে, কেন এটা লাগবে? আমরা যদি চিন্তা করি যে আমাদের ডেটাগুলো কোথায় আছে বা ডেটাগুলো রাখার জায়গাগুলো কোনগুলো, আমরা প্রথম যে শব্দটা আসে সেটা হচ্ছে এক্সেল ইটস আ মাইক্রোসফটের একটা প্রোডাক্ট যেখানে ডেটাকে স্টোর করা হয়। ওকে, সো এটা একটা ডেটা স্টোরেজ একটা সফটওয়্যার।
সো আমরা যেহেতু ডাটা অ্যানালিটিক্স করবো, সো এক্সেলের ডাটা থাকবে, এটাই স্বাভাবিক। এখন এক্সেলটাকে অনেকে মনে করে যে বেসিক টুলস, অথবা এখানেও ডেটা থাকে, অথবা এখন মডার্ন টেকনোলজি ইউজ হচ্ছে, সো এক্সেলের ডেটা থাকবে, এটা কেমন? অ্যাকচুয়ালি সব জায়গাতে, পৃথিবীর সব জায়গাতে যদি আমরা চিন্তা করি, সব জায়গাতেই এক্সেলের ডেটা এখনও পর্যন্ত আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং আপনাকে যখন ডেটা দিবে, অথবা আপনি যখন ডেটা প্রোভাইড করবেন, রিপোর্ট ডেটা প্রোভাইড করবেন, টেবুলার ফর্মে প্রোভাইড করবেন, তখন এক্সেল শিটটা লাগবে। সো এক্সেলের বেসিক এবং এক্সেলের স্কিল সেটটা আপনাকে ডেভেলপ করতেই হবে। তো সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ডেটা ডেটা ম্যানিপুলেশন করা। ডেটা ডেটা ম্যানিপুলেট করা। এখন ডেটা ম্যানিপুলেট করব কিভাবে? এখন সোর্সটা চিন্তা করি, ডেটা সোর্সগুলো কি? ডেটা সোর্স ডেটা সোর্সগুলো কি কি হতে পারে? ডেটা সোর্স আমরা প্রথমে বললাম এক্সএলএস, তারপরে এখন যদি এক্সএলএস বলেছে, আমরা এটাকে এক্সএলএস না বলে এখন যদি আমরা বলি ফাইল ডেটা। এখন ফাইল ডেটা বলতে কি বোঝায়? ফাইল ডেটা বলতে এক্সেল, সিএসভি, ফাইল, পিডিএফ, ওকে, এগুলো থাকতে পারে। আরও অনেক ধরনের ফাইলে ডেটা থাকতে পারে। এখন এখানে ডেটা আছে, আর কোথায় আছে? ফাইলে বললাম। আর কোথায় আছে? ডেটাবেজে, ডেটাবেজ সার্ভারে ডেটা আছে, ডেটাবেজ সার্ভার। এখন ডেটাবেজ সার্ভার যদি চিন্তা করি, তাহলে ডেটাবেজ সার্ভারটা কোথায়, মানে ডেটাবেজ সার্ভারগুলো কোনগুলো? আমরা যদি মার্কেটে যদি দেখি, তাহলে পরে ডেটাবেজ সার্ভারের নামগুলো যদি একটু লিখি, তাহলে এখানে প্রথমে আমরা যদি লিখি, তাহলে ওরাকল লিখলাম। ওরাকল একটা থাকতে পারে, ওরাকলের ডেটা থাকতে পারে। এমএস এসকিউএল সার্ভারে ডেটা থাকতে পারে, মাই এসকিউএল সার্ভারে ডেটা থাকতে পারে, মঙ্গো ডিবিতে থাকতে পারে। আরও অনেক ডেটাবেজ আছে যেখানে ডেটাগুলো স্টোর করা থাকে। এখন ডেটা স্টোর করা আছে, ওকে, এই সব জায়গাতে ডেটা স্টোর করা আছে। এখন এই জায়গাটা থেকে ডেটাটাকে আপনাকে পিক করতে হবে। কেন পিক করতে হবে? ডেটা পিক করতে হবে এই কারণে যে আপনি তো টার্গেট করেছেন। কি টার্গেট করেছেন? একটা রিপোর্ট বানানোর জন্য, অথবা একটা ড্যাশবোর্ড বানানোর জন্য টার্গেট করেছেন। অথবা আপনাকে টপ ম্যানেজমেন্ট আপনাকে বলে দিয়েছে যে ডেটা টপ ম্যানেজমেন্ট বলে দিয়েছে যে আপনাকে এই একটা রিপোর্ট বলে দিয়েছে, রিপোর্টটা বানাতে হবে, একটা সিনারিও বলে দিয়েছে। এখন ডেটাটা কোথায় আছে আপনি আইডেন্টিফাই করলেন যে আপনার ডেটাটা কোনো ডেটাবেজে আছে। সো ডেটাবেজ থেকে ডেটা যদি পিক করতে হয়, তাহলে আপনি কিভাবে করবেন? ওকে, ইন দ্যাট কেস আমরা এইখানে আমাদের আউটলাইনের কথা বলছি না, তাই না, ওভারঅল কথা বলছে যে স্কিল সেটটা আপনার লাগবেই। ওকে, আপনি যেখানেই কাজ করেন না কেন, আপনি যদি ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করেন, অথবা ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করেন, সো আপনার এই স্কিল সেটটা লাগবে। অ্যান্ড স্কিল কেন? স্কিল ওরাকলেও এটা কাজ করে, এমএস স্কিলেও কাজ করে, মাই সিকিউলেও কাজ করে, মঙ্গোডিবিতেও কাজ করে। এই যে এসকিউএল কোয়েরিটা আমরা বলছি, এটা ইটস আ ফর ট্রানজেকশনাল ট্রানজেকশনাল ওকে। সো আমরা যদি আরও পার্টিকুলার একটা এক্সাম্পল বলি, ধরেন ব্যাংকের কথা যদি বলি, ব্যাংকে কি হয়? একটা ব্যাংকে গিয়ে আমরা কি কি কাজ করি? আমরা টাকা জমা দিই, টাকা উঠাই, ওকে, টাকা জমা দিচ্ছি, টাকা উঠাই। এখন টাকা জমা দিচ্ছি কিসের জন্য? এটা সেভিংসের জন্য হতে পারে, জেনারেল সেভিংস হতে পারে, রিকার্সিভ সেভিংস হতে পারে, অর্থাৎ ডিপোজিটের জন্য হতে পারে, অথবা লোনের ইনস্টলমেন্ট দিচ্ছি। তো এই যে কার্যক্রমগুলো হচ্ছে, অথবা আমরা টাকা উইথড্র করছি, টাকা তুলতেছি। কারণ টাকা তুলতেছি কোথায় থেকে? আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে। তো আমরা যখন সেভিংস অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তুলছি, তখন কি হয় যে আমার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা ডেবিট হয়, আর ব্যাক এন্ডে যে ইয়াটা আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা ক্রেডিট হচ্ছে। সো এই যে কাজটা হচ্ছে, এটাকে বলা হয় ট্রানজ্যাকশন। এটাকে ওভারঅলি বলা হয় ট্রানজ্যাকশন। এখন এই ধরনের ট্রানজ্যাকশন কন্টিনিউস হতে থাকে।
এই ধরনের ট্রানজ্যাকশন কন্টিনিউয়াস হতে থাকে এবং এই ধরনের ডেটাগুলো আমার ডেটাবেজে পড়তে থাকে। ডেটাবেজে ওই ডেটাগুলো ক্রিয়েট হয়। এখন ওই ডেটাগুলো যদি আমি যদি দেখতে চাই, তাহলে আমি কিভাবে দেখব? তখন আমার একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটাকে বলা হয় স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সেই স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজটা আমাকে জানতে হয়। আদারওয়াইজ আমি আমার কোনো ডেটাবেস থেকে আমি কিন্তু ডেটা নিয়ে আসতে পারবো না। সো আমাকে এসকিউএলটা শিখতেই হবে, এইটা একেবারে ম্যান্ডেটরি। এখন কি বললাম যে ডেটা ম্যানিপুলেশন করতে হবে, ম্যানিপুলেট করতে হবে। তো ডেটা সোর্স, আইডেন্টিফাইং দ্য ডেটা সোর্স, আমরা ডেটা সোর্সটাকে আইডেন্টিফাই করছি। ডেটা সোর্সগুলো কোথায় থাকছে? ফাইল, ইট কুড বি ফাইল ডাটা। ফাইলে কি হতে পারে? এক্সেল, সিএসভি, পিডিএফ। এবং এইটা গ্লোবালি প্রত্যেকটা দেশে এখনও পর্যন্ত এক্সেলের ডেটা আছে এবং থাকবে। সো আমাকে এক্সেলের রিকোয়ারমেন্টটা থাকবে। ডেটাবেজে ডেটা থাকতে পারে, সেখানে ডেটাবেস থেকে ডেটা তুলে নিয়ে আসতে হলে আমার এসকিউএলটা লাগবে। এছাড়া আরও অনেক সোর্স আছে যেখানে ডেটা স্টোর করা থাকে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখতে পারবো, কোনো অসুবিধা নেই। সো এখন পর্যন্ত আমরা কি করলাম, যে এক্সেলের ডেটা আছে সেই ডেটাগুলোকে ম্যানিপুলেট করছি, ড্যাশবোর্ড বানাচ্ছি, অথবা ম্যানিপুলেট করে আমার যে রিকোয়ার্ড যে ডেটা আছে রিপোর্ট বানানোর জন্য সেই ডেটাটা নিয়ে আসলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ডাইনামিক্যালি এটাকে ভিজুয়ালাইজেশন করতে হবে। ভিজুয়ালাইজেশনটা কি? যে আমার এই যে ডেটাগুলো আমি এখান থেকে পিক করলাম, আমাকে যে রিপোর্টটা বানাইতে বলেছে অথবা আমাকে যে ড্যাশবোর্ডটা বানাতে বলেছে সেই ড্যাশবোর্ডটা আমার এখন বানাতে হবে। এখন কিসে বানাবো? আমরা এক্সেলে কিছু ড্যাশবোর্ড বানাবো, তাতে কোনো সন্দেহ নাই। বাট আরও ডাইনামিক্যালি, আরও ইজিলি যদি আমি ডেটাকে ম্যানিপুলেট, মানে ডেটাকে ভিজুয়ালাইজড করতে চাই, ইন দ্যাট কেস আমাদের একটা ভিজুয়ালাইজেশন টুলস লাগবে। ভিজুয়ালাইজেশন টুলস লাগবে। এখন ভিজুয়ালাইজেশন টুলস যেমন আমরা কিছুক্ষণ আগে বললাম যে ডেটাবেস সার্ভার, সেখানে ওরাকল সার্ভার বলতেছে, এমএস এসকিউএল সার্ভার বলতেছে। আর ভিজুয়ালাইজেশন টুলসটা কি? পাওয়ার বিআই, পিবিআই একটা, ট্যাবলু একটা, আরও অনেকগুলো আছে, ক্লিক ভিউ, গুগল অ্যানালিটিক্সে কিছু করা যায়, ভিজুয়ালাইজেশন করা যায়। সো দেয়ার ইজ এ লট অফ টুলস ইন দ্য মার্কেট। হ্যাঁ, মোট কথা আমাকে কোনো না কোনো একটা, অ্যাটলিস্ট একটা ভিজুয়ালাইজেশন টুলস আমাকে জানতেই হবে। ইন দ্যাট কেস আমরা পাওয়ার বিআই সিলেক্ট করেছি। পাওয়ার বিআইটা বর্তমানে সবচাইতে ওয়াইডলি ইউজড। কিছুদিন আগে ট্যাবলুটা বেশি ইউজ হতো, বিফোর কোভিড। আস্তে আস্তে পিবিআই, পাওয়ার বিআইটা আস্তে আস্তে রিচ করছে। রিচ মানে তাদের যে ফাংশনালিটিগুলো আছে, তাদের যে ইন্টিগ্রেশনগুলো আছে, তাদের যে ইটিএল ফরম্যাটগুলো আছে, সেগুলো আরও এনরিচ করছে। সো এটার ইউজেসটা দিন দিন বাড়ছে। আর বাড়ার কারণটা হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে পাওয়ার বিআই, এটা হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে তিনটা জিনিস আমরা অলরেডি বলে ফেলেছি। এক্সেলের কথা বলছে, এক্সেল এটাও মাইক্রোসফটের। অ্যান্ড ফাইলের কথা বলছে, এক্সেল এখানে আছে। ডেটাবেস সার্ভারের কথা বলছে, তার মধ্যে অন্যতম ইউজেস ডেটাবেস সার্ভার হচ্ছে এমএস এসকিউএল সার্ভার, সেটাও মাইক্রোসফটের। অ্যান্ড মার্কেটে যেখানেই যান না কেন মাইক্রোসফটের প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হতে পারে, যার কারণে দিন দিন পাওয়ার বিআইয়ের ইউজেসটা বেড়ে যাচ্ছে। সো পাওয়ার বিআই আমাদেরকে টার্গেট করতে হচ্ছে। সো পাওয়ার বিআই ভিজুয়ালাইজেশনটা আমরা করব। এখন এখানে বলা আছে ভিজুয়ালাইজেশন টুলস। আর ভিজুয়ালাইজেশন টুলসটা যখন আমরা পাওয়ার বিআই চিন্তা করছি, বেসিক্যালি এটা ইউজ হচ্ছে ভিজুয়ালাইজেশন টুলস হিসেবে। এখন এর ইন্টারনালি এর মধ্যে আরও কিছু স্কিল আমাদের প্রয়োজন হয়ে থাকে। যেমন এখানে ডেটা ম্যানিপুলেট করছি, এক্সেলে যখন ডেটা ম্যানিপুলেট করছি তখন এক্সেল ফর্মুলা লাগছে। যখন ডেটাবেজে ডেটা ম্যানিপুলেট করছি তখন টিসিকিউএল লাগছে। যখন পাওয়ার বিআই ডেটা ম্যানিপুলেট করব তখন সেখানে ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন নামের ফর্মুলা, কুয়েরিজ এগুলো আছে, সেই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। তো এগুলো ওভারঅলি এই জিনিসগুলো একেবারে বেসিক স্কিল সেট হিসেবে আছে। আর কি আছে? ফাইনালি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশনের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে আর আছে, আরটা প্রথমে লিখছি, যেহেতু আমরা আর করবো না যেহেতু আরটা প্রথমে লিখছি। পাইথন, ওকে, আমরা এখানে পাইথন ইন্ট্রোডিউস করব বেসিক সিনট্যাক্স থেকে শুরু করে ডেটা ম্যানিপুলেশনের জন্য যতটুকু লাগে, বেসিক থেকে শুরু করে স্টার্ট। ওকে, সো এখন পাইথনটা কেন লাগবে? এখন পাইথনটা লাগবে এই কারণে যে আমার এটা একটা স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে ডেটা ম্যানিপুলেশন করাটা অনেক সময় ইজি হয়ে থাকে। এছাড়া আরও কিছু অ্যানালাইসিস আছে যেগুলো ফোরকাস্টিং করা বা লিনিয়ার রিগ্রেশন রিলেটেড কাজ করা, সেগুলো পাইথন দিয়ে খুব ইজিলি করা যায়। সো পাইথনে বেশ কিছু অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমগুলো আমরা করব। এই হচ্ছে এগুলো টার্গেট করা হয়েছে, এই স্কিল সেটগুলো আমরা ডেভেলপ করার চেষ্টা করব। ওকে, সো এটা হচ্ছে আমাদের আউটলাইন। এবং অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট অথবা আমরা যে পজিশনেই যাই না কেন, ডেটা সায়েন্স বলি অথবা মেশিন লার্নিংয়ের কথা যদি বলি, তাহলে পরে আমি ফর এক্সাম্পল আমি নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করব। ফর এক্সাম্পল আমরা যদি খুব বেসিক্যালি চিন্তা করি ডেটা অ্যানালাইসিস, তারপরে যদি আরেকটু যাই ডেটা অ্যানালাইসিস, তারপরে আমরা যদি বলি ডেটা ইঞ্জিনিয়ার, তারপরে যদি বলি ডেটা সায়েন্স, তারপরে যদি বলি মেশিন লার্নিং, নিউরাল প্রোগ্রামিং, এনপিএল। ওকে, সো আমরা যদি একের পর এক স্টেপ আপ করতে থাকি, আমার আফটার 10 ইয়ার্স অথবা 7 ইয়ার্স 10 ইয়ার্স পরে আমি এই জায়গাতে যেতে চাই। ওকে, আফটার 10 ইয়ার্স আমি এই জায়গাতে যেতে চাই। 10 ইয়ার্স না, ইট কুড বি 5 ইয়ার্স টু 10 ইয়ার্স ডিউরেশন এরকম হতে পারে। তো এইখানে যদি যেতে চাই ডেটা অ্যানালিস্ট থেকে, তা আমাকে এই টুলসগুলো লাগবেই। আমি যদি চিন্তা করি যে আমি ডেটা সায়েন্সে যেতে চাই, আমি এটার কোনোটা বাদ দিয়ে যেতে পারবো না, আমাকে এই স্কিলগুলো থাকতে হবে। যেমন ধরেন একজন এখানে আমাদের একজন শেয়ার করলেন যে গুগল অ্যানালিটিক্সে কাজ করতেছেন, টিসিকিউএল এবং পাইথনটা তার মানে মনে হয়েছে যে অবস্ট্যাকলস, এবং ডেফিনেটলি এটা অবস্ট্যাকলস। আমাকে এগুলো যদি আমি না জানি তাহলে এগুলো আসলে পূর্ণাঙ্গভাবে কখনো যায় না। সো ডেটা ইঞ্জিনিয়ারিং এই জায়গাটাতে আরও অনেক টুলস আছে, ভেরিয়াস টুলস আছে যেগুলোকে অ্যাড করতে হবে। আর সেই টুলসগুলো যদি অ্যাড করতে চাই, আমরা এগুলো ছাড়া ওগুলোকে ইউজ করাটা আমার জন্য টাফ হয়ে যাবে। হাউএভার, সো আমাদেরকে এই সব কথা চিন্তা করেই এগুলো বলা হয়েছে। আর মার্কেটে যদি জবের কথা বলি, বাংলাদেশের কথা ক্ষেত্রে যদি বলি তাহলে পরে জব আছে, সবগুলো মিলিয়ে জব আছে। আর যদি বাইরের কথা বলি, আমাদের যে আউটলাইন আছে সেই আউটলাইন দিয়ে এই যে প্রথমে যেটা হাইলাইট করলাম, এইটা আমার অনেক স্টুডেন্টস আছে যারা বাইরে শুধুমাত্র এইটা দিয়েই কাজ করছে এবং হ্যান্ডসাম স্যালারি ড্র করছে, লাইক কানাডা, আমেরিকা, এখানে আছে। কানাডাতে রানিং স্টুডেন্ট আছে আমার 2জন, যারা রানিং স্টুডেন্ট, তারা এই এক্সেলের ড্যাশবোর্ড বানিয়ে জব করতেছে। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের মানে মানে থিমটা। এখানে এই 4টা টুলস বাদে অথবা 4টা টুলস এছাড়া আমাদের সফট স্কিল যদি চিন্তা করি, তাহলে কমিউনিকেশনটা হচ্ছে মানে অন্যতম। এই যে যতগুলো টুলস আমি শিখতেছি, সেই টুলসগুলো যদি আমি কমিউনিকেশনে অনেক দুর্বল হয়ে থাকি, সবগুলো ইনভ্যালিড হয়ে যাবে। ওকে, সো কমিউনিকেশনটা আমাকে খুব ভালো মতো জানতে হবে, সফট স্কিল। যেমন আমি একটা ভিজুয়ালাইজেশন করলাম, ডেটা ভিজুয়ালাইজেশন করলাম, সেটা যদি ড্যাশবোর্ড হয় এবং সেই ড্যাশবোর্ডটাকে যদি আমি বুঝাইতে না পারি আমার টপ ম্যানেজমেন্টকে অথবা যারা অডিয়েন্স আছে তাদেরকে যদি আমি রিচ না করতে পারি, তারা যদি সেটাকে ইউজ না করতে পারে, তাহলে পরে আমার কমিউনিকেশন ফেল হবে। ওকে, কারণ আমি বানিয়েছি, আমি জানি যে আমার ভিজুয়ালাইজেশন ঠিক আছে, মানে ওইটা ঠিক আছে, বাট তারা ইউজ করতে পারছে না। তার মানে কি আমি তাকে ট্রেন আপ করতে পারি নাই, অথবা তার সাথে কমিউনিকেশন করতে পারি নাই, অথবা তাকে আমি বুঝাইতে পারি নাই, যার কারণে সে ফেল করছে। সো কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট। আরও একটা জিনিস আছে, এর প্রত্যেকটার ক্ষেত্রে শুধুমাত্র এই জায়গাটাতে একটু কম ফোকাস হয়,
বাকি সব জায়গাতে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স যে ম্যাথগুলো আছে সে ম্যাথগুলো মানে বেসিক ম্যাথসগুলো আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকা বেটার। ওকে, সো এই সব চিন্তা ভাবনা করেই আমরা আমাদের আউটলাইনে দ্বিতীয় যে আউটলাইনটা আছে সেইটা আমরা এখানে পাওয়ার বিআইটা ইন্ট্রোডিউস করেছি। এখন পাওয়ার বিআই আমরা কি করব? পাওয়ার বিআইটা ইন্ট্রোডিউস করব। পাওয়ার বিআই দুইটা সার্ভিস আছে, একটা ডেস্কটপ সার্ভিস আর একটা ওয়েব সার্ভিস। তো আমরা ডেস্কটপ সার্ভিসটাতে সবসময় রিপোর্টগুলো ডেভেলপ করা হয়, রিপোর্টগুলো ডেভেলপ করে সেগুলোকে সেখান থেকে রিপোর্টগুলো ডেভেলপ করে সে ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হয়। সো ওগুলো ইন্ট্রোডিউস হবে ডেটা ইম্পোর্ট অ্যান্ড ট্রান্সফরমেশন। মানে আমি যে ডেটাটা, ফর এক্সাম্পল আমার ডেটাটা কোথায় আছে আমরা বলতেছিলাম ডেটা আমাদের কোথায় আছে, ডেটা কোথায় আছে অলরেডি আমরা লার্নিংসে নিয়ে আসছি। যে ডেটা সোর্স হচ্ছে ডেটা ফাইল, এক্সেলে থাকতে পারে, সিএসভি ফাইলে থাকতে পারে, পিডিএফে থাকতে পারে, ডেটাবেজে ডেটা থাকতে পারে। সো ডেটাবেজ অথবা সিএসভি এইসব জায়গা থেকে আমি ডেটা কোথায় নিয়ে আসবো? ডেটা নিয়ে আসবো হচ্ছে গিয়ে পাওয়ার বিআই। সো পাওয়ার বিআই এখানে ইম্পোর্ট করলাম, এখন যেখান থেকে হোক সেখান থেকে ডেটা ইম্পোর্ট করলাম। এখন যে ডেটাটা নিয়ে আসলাম সেই ডেটাটা আমাকে তো ম্যানিপুলেট করতে হবে। সো ম্যানিপুলেট করার জন্য ট্রান্সফরমেশন আছে, এটা একটা উপায় ডেটাকে ম্যানিপুলেট করার। তো ট্রান্সফরমেশনটা আমরা শিখবো। অ্যান্ড ট্রান্সফরমেশনটা এটা হচ্ছে লাইক এইরকম, মানে টুলসগুলো, ভিজুয়ালাইজেশন টুলস, ইউআই টুলস আর কি। সেই ইউআই টুলসে দিয়ে একটার পর একটা ট্রান্সফর্ম করতে হতে পারে। যেমন আমার একটা ডেট আছে, ওকে, সো একটা ডেট নামের একটা কলাম আছে, সেই কলাম থেকে আমি শুধুমাত্র আমার ইয়ারটা প্রয়োজন। তো ইয়ারটাকে নিয়ে আসতে হলে পরে আমি কিভাবে আরেকটা কলাম তৈরি করব যেটা ইয়ার থাকবে শুধু, সেটা কিভাবে করব? সেটা ট্রান্সফর্মারের মধ্যে করা যায়, সেটাকে পাওয়ার কোয়েরি এডিটর বলা হয়। সে পাওয়ার কোয়েরি এডিটর দিয়ে করতে পারি, অথবা ড্যাক্স কোয়েরি দিয়ে করতে পারি। তা আমাদের হাতে অল্টারনেটিভ অপশনস অনেকগুলো তৈরি হবে, স্কিল সেট তৈরি হবে যে আমি যে কোনো একটা কাজ একাধিক ওয়েতে করতে পারি। সো এটা থাকবে। ডেটা মডেলিং one of the most significant key set of skills, যেখানে মডেলিংটা যদি আমি ঠিকমতো জানতে পারি, বুঝতে পারি, ক্রিয়েট করতে পারি, তাহলে পরে ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে যতগুলো আমরা এখানে যতগুলো পজিশনের কথা বলেছি সবগুলো পজিশনে আমরা যত ডেপথে যাব ডেটা মডেলিংটা তত ইম্পর্ট্যান্ট হয়ে উঠবে। সো ওখানে ডেটা মডেলিংটা আমরা দেখার চেষ্টা করব। ডেটা মডেলিং কীভাবে তৈরি হয়, কেন হয়, সেই জিনিসগুলো আমরা ওখানে করার চেষ্টা করব। সো ডেটা মডেলিং হবে দ্য ক্রিয়েট রিলেশনশিপ, মানে মডেলিংটা লাইক দ্যাট যে আমার কাছে একটা ডেটা আছে, আরেকজনের কাছে আরেকটা ডেটা আছে, সেই ডেটা আমি পাওয়ার বিআই নিয়ে আসছি, সেই দুইটা ডেটা থেকে আমার একটা রিপোর্ট বানাতে হবে। দুইটা ডেটা সেট আছে, দুইটা ডেটা সেট থেকে একটা রিপোর্ট বানাতে হবে। এখন এই দুইটা ডেটা সেটের সঙ্গে আমার মার্চ করব কিভাবে, অথবা দুইটা ডেটা সেটের লজিক্যাল ইন্টিগ্রেশন হবে কিভাবে, সেইটার জন্য মডেলিং করতে হয় এবং রিলেশনশিপটা তৈরি করতে হয়। তো এগুলো আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করব। ড্যাক্স কোয়েরিতে অনেক বেশি ফোকাস হবে। সো আমরা যেমন টিসিকিউলে যেমন ফোকাস করব এবং ড্যাক্স কোয়েরিতেও ফোকাস করব, যেন আমরা পাওয়ার বিআই যদি কোনো ডেটা আমরা নিয়ে আসতে পারি, সেই ডেটাগুলোকে আমাদের মতো করে আমাদের ইচ্ছা মতো আমরা যেন, আমাদের ইচ্ছা মতো মানে কি, অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা না, ওটা হচ্ছে ওই যে বললাম যে যে রিপোর্ট বানাবো বা যে প্রবলেমটা আমাকে সলিউশন করতে হবে, ড্যাশবোর্ড বানাতে হবে, সেই প্রবলেমের লজিক অনুসারে ডেটাটাকে প্রিপেয়ার যেন করতে পারি, সেই ধরনের ড্যাক্স কোয়েরি আমরা লেখার চেষ্টা করবো। ওকে, তার মধ্যে এখানে একটা বলা আছে ক্যালকুলেট কলামস অ্যান্ড মেজার্স। বিভিন্ন ধরনের এই ড্যাক্স কোয়েরি মানে ওই ধরনের ডেটা প্রিপেয়ার করতে বিভিন্ন ধরনের নতুন নতুন কলাম তৈরি করতে হবে, নতুন নতুন মেজার্স তৈরি করতে হবে। মেজার্সটা কি, কলামটা তো বুঝলাম, নতুন একটা কলাম তৈরি করলাম, ওই যে ডেট ডেটা আছে, আমি একটা নতুন কলামে ইয়ার ডেটা নিয়ে আসলাম, সেটা তো বললাম নতুন কলাম তৈরি হতে পারে। এরকম অসংখ্য নতুন কলাম তৈরি হবে, সেগুলো কীভাবে তৈরি করা যায় সেগুলো দেখব। আর মেজার্সটা কি, আসলে মেজার্সটা হচ্ছে সেই ধরনের ডেটা যে ডেটাগুলোকে আমরা ক্যালকুলেশন করতে পারি। ক্যালকুলেশনটা কেমন, আমরা যদি বলি একটা নেম ফিল্ড, নেম, ধরেন এমপ্লয়ি একটা শিট আছে, সেই শিটে একটা কলামের হেডিং হচ্ছে এমপ্লয়ি নেম। কারণ এমপ্লয়ি নেম বিভিন্ন ধরনের এমপ্লয়ি আইডি দেওয়া, এমপ্লয়ি নাম দেওয়া থাকবে। তো ওইখানে আমরা কি করতে পারি, ওখানে কি আমরা
এমন ক্যালকুলেশন করতে পারি যে টোটাল ভ্যালু কত, অথবা মানে ওখানে তার অ্যামাউন্ট না, ইটস আ টেক্সট। এইটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কাউন্ট করতে পারি। আদারওয়াইজ কাউন্ট করতে পারি, ডিস্টিং কাউন্ট করতে পারি, যদি ডুপ্লিকেশন থাকে তাহলে ডিস্টিং কাউন্ট করতে পারি। কিন্তু ওইখানে ওই কলাম দিয়ে তো আমরা আহ, ওই এমপ্লয়ীদের স্যালারি কত সেটা তো আর পাবো না। তো এমপ্লয় স্যালারি থাকবে, এই যে স্যালারিটা থাকবে, ইটস আ ক্যালকুলেটিভ ফিল্ড। ক্যালকুলেশন করা যায়, যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, ভাগ করা যায়, পার্সেন্টেজ বের করা যায়। তো এই ধরনের কাজগুলো করার জন্য মেজার্সগুলো লাগে। তো সেই মেজার্সগুলো তৈরি করার চেষ্টা করব। ওকে, সো ভিজুয়ালাইজেশন, যেমন এক্সেলে ভিজুয়ালাইজেশন আছে, পাওয়ার বিআই ভিজুয়ালাইজেশন, ইটস আ বেসিক্যালি ভিজুয়ালাইজেশন টুলস। সো বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড আমরা তৈরি করার চেষ্টা করবো, অ্যাটলিস্ট আমরা দুইটা অথবা তিনটা ড্যাশবোর্ড বানানোর চেষ্টা করব। ওকে, ম্যাক্সিমামে আপনারাই বানিয়ে দিবেন, হ্যাঁ, আমি হয়তো দেখাবো, আপনারাও করবেন। সো ড্যাশবোর্ড বানানো হবে এবং সেইটাকে পাবলিশ করব। সো এটা ছিল পাওয়ার বিআই। এখন টিসিকেলের কথা বলতেছিলাম, থার্ড যে মডিউলটা আছে এখানে সেটা হচ্ছে টিসিকেলের কথা আছে, আন্ডারস্ট্যান্ডিং টিসিকেল সার্ভার। এসকিউএল সার্ভারটা আমরা মানে এসকিউএল সার্ভার যেটা আছে সেই সার্ভারটাকে আগে বোঝার চেষ্টা করব, যে মানে একটা সার্ভারই বোঝার চেষ্টা করব, তাহলে আমরা বুঝতে পারবো যে অন্যান্য সার্ভারগুলো কেমন হতে পারে। কারণ আমরা যখন ডেটাগুলোকে পিক করব ফ্রম দ্য ডেটাবেস, সো সেখানে কি হতে পারে, সেখানে যেটা হতে পারে সেটা হচ্ছে, কেউ আসছেন, সামওয়ান ওয়ান টু রিজয়েন। হ্যালো সঞ্জিতা আপু, চলে গেছে আবার। হাউএভার, সো আমরা যেটা বলছিলাম, সো সার্ভারগুলোকে টেস্ট করব, মানে দেখার চেষ্টা করব কীভাবে করে। এবং আপনারা যদি মানে আমরা আসলে এখান থেকে এনশিওর করার চেষ্টা করি যে যারা পার্টিসিপেন্টস আছে তারা যেন তাদের ল্যাপটপ অথবা ডেস্কটপে এই ধরনের এনভায়রনমেন্টগুলো ক্রিয়েট করতে পারে, এবং এটা আমরা এনশিওর করি। সো কেউ যদি মনে করেন যে হ্যাঁ আমি একবারে গো উইথ দ্য ফ্লো এরকমভাবে শিখবেন, সো আপনারা ওইভাবে করতে পারবেন। সো যদি সিরিয়াসলি থাকেন তাহলে পরে এই রমজান মাসের মধ্যে যতগুলো আমরা ক্লাস করব হয়তো আপনাদের একটা হিউজ ডেভেলপমেন্ট হয়ে যেতে পারে। ডিপেন্ড অন পার্টিসিপেন্ট। ওকে, হাউএভার আমরা টিসিকেলের যে বেসিক সিনট্যাক্স কমান্ডসগুলো আছে সেগুলো দেখব, সিলেক্ট স্টেটমেন্ট, ফিল্টার ডাটা, হোয়ার ক্লজ, শর্টিং অ্যান্ড লিমিটিং দ্য রেজাল্টস, এই জিনিসগুলো আমরা দেখব। ইনসার্ট, আপডেট, ডিলিট স্টেটমেন্টগুলো দেখব। ইউজিং জয়েন্টস কম্বিনেশন ডেটা ফ্রম মাল্টিপল টেবিলস, এই যে জয়েন কথাটা বলা আছে, মাল্টিপল টেবিলসের কথা বলা আছে, মানে দুইটা তিনটা টেবিল আছে, সেই টেবিলগুলোকে কীভাবে ইন্টিগ্রেট করবো। কিছুক্ষণ আগে ড্যাক্স কোয়েরির কথা বলছিলাম, মডেলিংয়ের কথা বলছিলাম, ওকে, রিলেশনশিপ বিল্ড আপের কথা বলছিলাম। তো এখানেও জয়েনটা ও লাইক দ্যাট, জয়েন কোয়েরিটাও ওই রকম আমাদের রিলেশনশিপ বিল্ড আপ করতে হয় বিটুইন টু টেবিলস। ওকে, সো এইটা একটা। তারপরে অ্যাডভান্স কোয়েরি বলা আছে, সাব কোয়েরিজ, নেস্টেড কোয়েরিজ, কমন টেবিল এক্সপ্রেশনস, এই জিনিসগুলো আমরা দেখবো। স্টোর প্রসিডিউর আরেকটু অ্যাডভান্স, স্টোর প্রসিডিউর অ্যান্ড ফাংশন, এই জিনিসগুলো আমরা এখানে কাভার করার চেষ্টা করব। এটা একটা হিউজ একটা আউটলাইন হয়ে যায়, বাট আমরা চেষ্টা করব প্রত্যেকটাই যেন আমরা কাভার করতে পারি। ওকে, সো মডুল নাম্বার 4 সেটা হচ্ছে পাইথন বেসিক্স আছে। এখানে জুপিটার নোটবুক ইউজ করবো আমরা, জুপিটার নোটবুক আর হচ্ছে পাইথন এনভায়রনমেন্টটা কীভাবে সেট আপ করা যায় সেটা আমরা দেখবো, আমরা করবো। বেসিক সিনট্যাক্স, ডাটা টাইপস এগুলো দেখবো, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, ইফ, ফর, হোয়াইল, বেসিক সিনট্যাক্সগুলো এখান থেকে কভার করবো। তারপর ডেটা, আমরা তো বারবার বলতেছি যে ডেটা স্ট্রাকচার বা ডেটা নিয়ে কাজ করবো, সো ডেটা স্ট্রাকচার নিয়ে এখানে কাজ হবে। সো পাইথনের যে ডেটা নিয়ে, স্পেশাল ডেটা নিয়ে যেগুলো কাজ হয়, লিস্ট, লাইক লিস্ট, টাপলস, সেটস, ডিরেক্টরিজ, সেই জিনিসগুলো আমরা এখানে কীভাবে
ক্রিয়েট করে, কিভাবে ম্যানিপুলেট করে সেই জিনিসগুলো দেখব, কিভাবে কন্ট্রোল করা যায় সেগুলো দেখব। তারপর ফাংশন অ্যান্ড মডিউলস, হ্যাঁ, কিভাবে একটা ফাংশন তৈরি করা যায় সেই জিনিসগুলো দেখব। ইম্পোর্ট করে কিভাবে, একটা লাইব্রেরি ইম্পোর্ট করে কিভাবে, মডিউল ইম্পোর্ট করে কিভাবে সেগুলো দেখব। ওকে, সো ওগুলো তো গেল ডেটাগুলোকে কিভাবে আনা যায় বা ডেটাগুলোকে ম্যানিপুলেট করা যায় কিভাবে। এখন সিস্টেমেটিক ওয়েতে নামপাই ইউজ করে বিভিন্ন ধরনের অ্যারেজ আছে, ক্যালকুলেশন আছে, সেগুলো আমরা দেখব। এবং স্পেশালি পান্ডাস যেটা আছে সেটা হচ্ছে ডেটা ফ্রেমস নিয়ে কাজ করে, সেগুলো দেখব। ম্যাট প্লট লিভ আছে, সেগুলো ম্যাট প্লট লিভ হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য, পাইথনের ডেটা ভিজুয়ালাইজেশনে করব। সো এটা একটা থাকবে। সিবর্ন থাকবে, এখানেও কিছু ভিজুয়ালাইজেশন আছে, সেটা দেখব। ওকে, সো ওভারঅলি আমরা যদি চিন্তা করি তাহলে পাইথন দিয়ে বেসিক সিনট্যাক্স, ডেটা ম্যানিপুলেশন, এবং এখানে বলা নাই আমরা একটা রিগ্রেশন দেখব। ওকে, আর ক্যাপিস্টন প্রজেক্ট বলা হচ্ছে, ক্যাপিস্টন প্রজেক্ট হচ্ছে ছোট ছোট প্রজেক্টগুলো। আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্লাসগুলোই ইন্ডিভিজুয়ালি এক একটা করে প্রজেক্ট হয়ে যেতে পারে। যদি আমরা ওইভাবে চিন্তা করি তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা একটা প্রজেক্ট। তো প্রজেক্টে ক্যাপিস্টন প্রজেক্টের কথা যদি চিন্তা করি, একটা যে কোনো প্রজেক্ট যদি আমি আহ, চিন্তা করি যে এই প্রজেক্টটা করব, তাহলে প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং যেটা কীভাবে হয়, প্ল্যানিংটা হচ্ছে আমার প্রজেক্টের একটা আইডিওলজি আছে, অথবা টার্গেট আছে, অথবা একটা সিনারিও আছে যেটা নিয়ে আমাদের প্রজেক্ট হয়। সো প্রজেক্টের প্রবলেম স্টেটমেন্ট যেটা আছে সেই প্রবলেম স্টেটমেন্টটাকে আগে অ্যানালাইসিস করতে হয়। সো প্রবলেম স্টেটমেন্ট অ্যানালাইসিস করব, তারপরে যেহেতু ডেটা নিয়ে কাজ, সো এই প্রজেক্টগুলোতে ডেটাকে আইডেন্টিফাই করতে হয়, আইডেন্টিফাই দ্য ডেটা সোর্স অ্যান্ড রিকোয়ারমেন্টস ইটস কাম ফ্রম রিপোর্ট, যে আমি কোন রিপোর্টটা করছি তার রিকোয়ারমেন্টসগুলো কী। আর ডেটা সোর্স হচ্ছে, আমরা অলরেডি এখানে ডিসকাস করেছি যে ডেটা সোর্স আইডেন্টিফাই করতে হবে যে কোথায় ডেটা আছে, এটা কি এক্সেলে আছে, এটা কি সিএসভিতে আছে, এটা কি ডাটাবেজে আছে। সো ডাটাবেজে যদি ডেটা থাকে অথবা এক্সেলে যদি ডেটা থাকে, তাহলে কোন কোন ডেটাগুলো লাগবে as per the requirements. So that is called identifying the source. Okay, identify the source and requirements as per the requirements. Data collection করা, এখন আমরা কিছুক্ষণ আগে বলেছি যে ডেটা ক্লিনজিং করা, বা এই যে কালেকশন করা, ক্লিনজিং করা, ম্যানিপুলেট করা, এই জিনিসগুলো আমরা বিভিন্ন ধরনের ফাংশন আছে, সে ফাংশনগুলো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টুলসের জন্য ফাংশন আছে, সে ফাংশনগুলো আমরা এখানে করার চেষ্টা করব। সো এটা আসবে। খালেদ শফিউল্লাহ ভাই ভালো আছেন? জি 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 জি। হ্যাঁ হ্যাঁ, না ওই ইয়াতে গ্রুপে তো বলে দেওয়া হয়েছে 9:30টায়। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে, মিসকমিউনিকেশন করছে ওরা। আচ্ছা, ওকে। খালেদ ভাই, আমরা আমাদের আউটলাইনে কথাবার্তা বলতেছিলাম, সো আপনি দেখতে থাকেন। ওকে, সো ক্যাপিস্টন প্রজেক্টের কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আমরা আইডেন্টিফাই করলাম, তখন ডেটা ক্লিনজিংয়ের যে ব্যাপারটা আছে, ডেটা ক্লিনজিংয়ের জন্য যে আমাদের যে বিভিন্ন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টুলসের জন্য আলাদা আলাদাভাবে আমরা ক্লিনজিংয়ের যে ফর্মুলাসগুলো আছে সেগুলো হয়তো শিখে যাব। ওকে, ভিজুয়ালাইজেশনের কথা বলা আছে, এক্সেলে ভিজুয়ালাইজেশন শিখতেছি, পাওয়ার বিআই শিখতেছি। এখানে টিসিকেল বলা আছে, টিসিকেলে ভিজুয়ালাইজেশন বলা আছে। এইটা, হ্যাঁ, ভিজুয়ালাইজেশন হবে বাট ট্যাবুলার ফর্মে হবে। ওকে, মানে চার্টস ইউজ হবে না। ওকে, এটা ট্যাবুলার ফর্মে হবে। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ভিজুয়ালাইজেশন। হাউএভার পাইথন আছে, এগুলো আছে।
তো ক্যাপিস্টন প্রজেক্টগুলো মানে ছোট ছোট এক একটা প্রজেক্ট আমরা যে ক্লাসগুলো করি সেই ক্লাসগুলোকেই এক একটা ছোট ছোট প্রজেক্ট হিসেবে আইডেন্টিফাই করি, এবং এই এই যে অ্যানালাইসিসগুলো আছে, চারটা স্টেপ আছে, এই চারটা স্টেপগুলো ফলো করা হয়, যে এই এই চারটে স্টেপ ফলো করেই আমরা এক একটা ক্লাস করি। সো প্রত্যেকটা ক্লাসে এই এটাকে ফলো করা হবে। ওকে, সো আমরা মোটামুটি একটা ওভারভিউ হয়তো পেলাম যে আমরা আসলে এই 20 ডেজে আমরা কি করতে চাই। ওকে, সো কারো কোনো কোশ্চেন? আরেকটা জিনিস বলি, কোশ্চেন রেজ হবে কোনো হেজিটেশন ছাড়া, মানে কারো কোনো যদি প্রবলেম ইয়া আছে, সো এগুলো নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা একটা টার্গেট আছে, হিউজ টার্গেট, বাট নট নেসেসারি যে এটা অ্যাচিভ হতে হবে। ওকে, কেন এই কথাটা বললাম? কারণটা হচ্ছে যে আমরা সবই অ্যাচিভ করলাম, আমি আমার সাইড থেকে আমি সব টাচ করে গেলাম, সবগুলো বুঝাই দিলাম, কিন্তু আপনারা কোনো কিছুই শিখলেন না। ইন দ্যাট কেস ওইটা একেবারেই মানে আনঅ্যাচিভেবল, মানে ওইটা আসলে ফ্রুটফুল হয় না। বাট আমরা যে কয়টাই শিখলাম সে কয়টা আমরা আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারলাম, আমরা ডেভেলপ করতে পারলাম নিজেকে, সো ওইটা ওইটা কিন্তু আমাদের ফ্রুটফুল হবে। সো আমাদের কন্টিনিউয়াস ক্লাস হবে, সো একটু কনসেন্ট্রেশন থাকতে হবে, আহ, এবং মানে একটা কি বলবো এটাকে, আপনারা তো ডেফিনেটলি আপনারা ডেডিকেশন দেবেন, এবং আপনারা, আমি চাইবো যে আপনারা প্র্যাকটিক্যালি আমাকে করে করে দেখাবেন। ওকে, সো এই হচ্ছে, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। ইন দ্য মিন টাইম কারো যদি কোশ্চেন থাকে, এনি টাইপ অফ কোশ্চেন। আচ্ছা, টি সিকিউর, আচ্ছা আপনি কি এসকিউএল নিয়ে কখনো কাজ করেছেন? আচ্ছা, আমি এখন একটু বলে দিচ্ছি, বেসিকটা বলে দিচ্ছি। হ্যাঁ, বেসিকটা বলে দিচ্ছি। এটা হয়তো আপনি আপনার আয়ত্তের মধ্যে আনতে পারাটা একটু কঠিন হবে। যখন আমরা টিসিকিউলে যাব তখন আরও এইটা ডিটেলস করব, এবং ওইটাতে যখন ড্রাইভ করব তখন ওইটা, তখন আপনার একেবারে তখন এই কোশ্চেনের অ্যান্সারটা আপনি তখন নিজের মতো করে দিতে পারবেন। তারপর আমি বলি, এখন আপনি যেহেতু কোশ্চেনটা করেছেন সেটা আমি বলি। টি সিকিউএল, আচ্ছা প্রথমে আসি এসকিউএল। এসকিউএলটা হচ্ছে, এটা একটা ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা যে কোনো ডেটাবেস সার্ভারে প্রযোজ্য, যে কোনো ডেটাবেস সার্ভার। এখন যে কোনো ডেটাবেস সার্ভার কি বলেছি? ওরাকল, ওরাকল বলেছি, মাই এসকিউএল বলেছি, এমএস এসকিউএল বলেছি। এই যে তিনটা নাম বললাম, এই তিনটা নাম হচ্ছে আলাদা আলাদা কোম্পানি, আলাদা আলাদা টাইপের সফটওয়্যার যেখানে ডেটাবেস থাকে। ওকে, আর ওই ডেটাবেজে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে যদি আমি প্লে করতে চাই, ওই ডেটাগুলোর সঙ্গে যদি আমি প্লে করতে চাই, খেলা করতে চাই, তাহলে তার তো একটা ল্যাঙ্গুয়েজ লাগবে। সেই ল্যাঙ্গুয়েজটা কোনটা? সেটা হচ্ছে এসকিউএল। ওকে, ওকে, ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? জি জি, হ্যাঁ, রাব্বি ভাই বলেন। আচ্ছা, মিস হয়ে গেলে, হ্যাঁ আমি রেকর্ডিং করছি, চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং করার, এবং আপনাদের আপনাদের এই এই ইয়াগুলো একটা গুগল ড্রাইভে আপলোড করে রাখবো, যেন আপনারা পরবর্তীতে দেখতে পারেন। ওকে, এবং শুধু মিস করার জন্য না, আপনি মিস করবেন তখনই দেখবেন এমনটা না, কিন্তু আসলে আপনার প্রত্যেকটা ক্লাসে, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসটাই লাগবে আপনার। সো আমরা ওইটা গুগল ড্রাইভে আপলোড করে রাখবো, এখনই করব। এই জিনিসগুলো এখনই করব, আপনাদের ইমেল আইডি টাইডিগুলো লাগবে, সো আজকেই করে ফেলবো এগুলো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন?
ওকে, সো আমরা এখন আরেকটা রিভিউ করি, সেটা হচ্ছে রিভিউ মানে কি, ক্লাস টাইমটা একটু চিন্তা করি। ক্লাস টাইমটা, হ্যাঁ ওই যে আউটলাইনটা শেষ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং শেয়ার করবো ভাইয়া। হ্যাঁ আচ্ছা, আমরা এটা এটা নিয়ে একটু বলি। আমাদের ক্লাসগুলো হচ্ছে স্যাটারডে, আচ্ছা টাইমটা আগে বলে নিই, টাইমটা হচ্ছে 9:30, ওকে 9:30 টু 11, আপ 11, আমরা 11 মানে 11টার উপর পর্যন্ত যতটুকু আমাদের এনার্জিতে কুলায়। যেহেতু আউট লাইনটা অনেক বড়, এক একদিন হয়তো 11টা, 11:30 বা 12টাও বেজে যেতে পারে, অথবা 11টার পরপরই শেষ হয়ে যেতে পারে। এইটা আমরা কোনো ডিফাইন করলাম না, ওকে। সো 9, 9:30 থেকে শুরু করব আমরা, এটা একটা পয়েন্ট। আর ডেটগুলো হচ্ছে স্যাটারডে, সানডে, মানডে, টানা 3 দিন, তারপরে একদিন গ্যাপ, মানে মঙ্গলবার গ্যাপ থাকবে, বুধবার এবং বৃহস্পতিবার, ওকে। এই 5 দিন আমরা ক্লাস করব, 20 ক্লাস হবে অ্যাটলিস্ট, মানে অ্যাটলিস্ট না, ম্যাক্সই বলতে পারি, যে ম্যাক্স 20, ওই 20 মানে ফিক্সড করে ফেলবো আর কি, যে 20 ক্লাস করব। মানে আবার ওই আপনাদের আবার মনে করার দরকার নেই যে আসলে আমি 20 বলছি মানে যে আর কোনো এর বাইরে কোনো কিছু হবে না, তা না আসলে। কিন্তু হ্যাঁ, আমরা আমাদের সময় এবং ক্যাপাসিটি এটা আমাদেরকে সাজেস্ট করতেছে যে আমাদের 20 ক্লাস হবে আর কি, ওকে। ক্লিয়ার আমাদের ইয়াটা, মানে মানে এখন তো আর কোনো সমস্যা হবে না আশা করি। এই সব সব হচ্ছে আমরা এক্সেলে আচ্ছা, এইটা যদি চিন্তা করি তাহলে হচ্ছে এক্সেলে আমার প্ল্যানিংটা হচ্ছে সবগুলো এক সপ্তাহ করে, মানে 5 দিন 5 দিন করে। এখন 5 দিন 5 দিন করে করলে যেটা হয়, আমরা খুব সহজ হিসাবে এটা, যে আমরা 5 দিন করে করলাম, বাট এইখানে টার্গেটটা থাকবে 5 দিন, কিন্তু এক্সেলে এক্সেলে হয়তো 4 দিন করব, টি সিকিউএলে একদিন বাড়াই দেবো, 6 দিন, ওকে। পাওয়ার বিআই করব 4 দিন, পাইথন করব 6 দিন। বুঝাতে পারছি? বুঝা গেছে? ওকে ওকে, মানে টি সিকিউরটা এখন দেখেন, আমাদের এক্সেলের ব্যাপারটা যদি এরকম হয়, যে এক্সেলে কিন্তু আমরা অনেক কিছু জানি, এবং এটা এমন একটা জায়গা যেখানে আমরা ভিডিও দেখে আমাদের যে ভিডিওটা ক্রিয়েট হবে, সেই ভিডিওটা দেখে আমরা কিন্তু ক্যাপাসিটি হয়তো আমাদের বিল্ড আপ হয়ে যাবে। বাট টি সিকিউএলে অনেকগুলো লজিক্স আছে, যে লজিকগুলো আমাদের বারবার করে জানতে হবে। সো এটাতে আমরা একটু বেশি সময় হয়তো দিব, এবং পাইথনও বেশি সময় দেবো। পাওয়ার বিআই 4 দিন বলতেছে, অনেকের কনফিউশন তৈরি হতে পারে, বাট আমরা আপনাকে যদি একটু চিন্তা করি, স্টেপগুলো চিন্তা করি, যে ভিজুয়ালাইজেশনের জন্য আমার একদিনই যথেষ্ট। আমি একদিন যদি ভিজুয়ালাইজেশন করি, তাহলে কোন কোন চার্টসগুলো কেমনভাবে হবে, তার ফরম্যাটিংগুলো কেমন হয়, সেগুলো আমরা দেখা দিতে পারি একদিন অথবা 2 দিন ম্যাক্স। আর বাকি থাকবে ডেক্স কোয়েরি, তো ডেক্স কোয়েরিগুলো অ্যাটলিস্ট তো 2 দিন করতে হবে। সো ডেক্স কোয়েরিগুলো দিয়ে আমরা এখানে ইয়ে করব। আর এখানে পাওয়ার বিআই গিয়ে কিছু প্রত্যেক দিনই হয়তো হোমওয়ার্ক থাকবে, অথবা আপনারা এখানেই করে ফেলতে পারেন হোমওয়ার্কগুলো আপনারা সাবমিট করলে। সো এগুলো ক্যাপাসিটি বিল্ড আপ হয়ে যাবে। পাইথনটা ইটস আ ল্যাঙ্গুয়েজ, সো আমরা ওখানে বেসিক ল্যাঙ্গুয়েজ আছে, সেটাকে কাভার করতে হবে। তারপরে ডেটা টাইপসগুলো আছে, সেটাকে কাভার করতে হবে। সো ওইখানে কিছু সময় লাগবে। এবং এরপরে হচ্ছে বেশ কিছু লাইব্রেরিজ আছে, যেমন নামপাই আছে, পান্ডাস আছে, ম্যাটপ্লটলিব আছে, সেগুলোর জন্য কাভারিং করতে হবে। আমি আবার আরেকটা জিনিস বলেছি, সেটা হচ্ছে এক্সট্রা জিনিস বলেছি, সেটা হচ্ছে লিনিয়ার একটা দেখার চেষ্টা করবো, একটা লিনিয়ার রিগ্রেশন। সো ওইটার জন্য লাগবে। সো ওইটার জন্য আমরা এই দুটাতে এরকম হলো যে 4 6 4 6, ওকে। প্রথম আরেকটা জিনিস বলে দিই, এক্সেলের পরে আমরা ধরবো হচ্ছে টিসিকিউ। পাওয়ার বিআইটা থার্ড নাম্বারে, পাওয়ার বিআই থার্ড নাম্বার, কারণ হচ্ছে পাওয়ার বিআই
একটা ইন্টিগ্রেশন আছে, এই ডেটাবেজের সাথে ইন্টিগ্রেশন আছে। সো ডেটাবেজের সাথে ইন্টিগ্রেশন আছে, ওই ইন্টিগ্রেশনটা যদি আমি দেখাইতে চাই, যখন কোয়েরি লিখবো তখন মনে হবে যে আমাদের কোয়েরিটাই তো জানি না, আমি তাহলে কি করব। সো আমরা ওই টিসিকিউএলটা আগে করব। 1 নম্বর হবে এক্সেল, 2 নম্বর হবে টিসিকিউএল, 3 নম্বর হবে পাওয়ার বিআই, 4 নম্বর হবে পাইথন। তো ক্লাসগুলো এরকম হবে 4 6 4 6। ওকে, সো সো এখন পর্যন্ত তো কোনো সমস্যা নাই, আমরা সব আহ, বুঝলাম, এবং হোপফুলি ওকে। সো এখন আমরা একটু কাজ করে ফেলি, আর এক্সেলের কিছু ফর্মুলা দেখে ফেলি ইন দ্য মিন টাইম। ওকে, দেখবো তো না? হ্যাঁ, ওকে ওকে। সো এটা কি এক্সেল? হ্যাঁ, ওকে। এখানে একটা এক্সেলের ডেটা ডেটা দেখতে পাচ্ছি। ওকে, ওকে, এখানে কিছু ডেটা দেখতে পাচ্ছি আমরা। এইটা আমরা প্রত্যেকটা ডেটাটাকে এখানে কি করেছে যারা, আচ্ছা, বেসিকটাকে আমরা একটু করব, তার আগে এটাকে এখানে নিয়ে আসি। ওকে, ইটস আ এক্সেল এনভায়রনমেন্ট, যারা সবাই জানি যে সবাই এটা করেছেন, তারপরে একটু বলার প্রয়োজন আছে, সো আমরা এটা বলছি। এই একটা এক্সেল এনভায়রনমেন্ট কিভাবে ক্রিয়েট করে, একটা এক্সেল ফাইল ক্রিয়েট করে কিভাবে, আমরা যে কোনো জায়গাতে রাইট বাটন ক্লিক করলে নিউতে গিয়ে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, যদি আমার ওই ল্যাপটপে মাইক্রোসফট অফিস ইনস্টল করা থাকে, তাহলে পরে আমরা এই অপশনটা পেয়ে যাব। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে একটা ফাইল চলে আসছে, নিউ ফাইল। এখানে আমরা নাম দিলাম ইন্ট্রো, নাম দিলাম, নাম দেওয়ার পরে এটা ওপেন করলাম। ওপেন করলে এই একটা এনভায়রনমেন্ট চলে আসলো। ওকে, সো এনভায়রনমেন্টটা কেমন, প্রথমে যে মেনু, এটাকে বলা হয় মেন মেনু বার। মেনু মানে হচ্ছে লিঙ্ক, এক একটা লিঙ্ক, কাজের এক একটা লিঙ্ক। এখানে হোম আছে, ইনসার্ট আছে। ইনসার্টে যখন ক্লিক করছি তখন এই নিচের অংশগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো নিচের অংশগুলো কি, এটাকে বলা হয় রিবন বার। এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে রিবন বার। রিবন বারে কি আছে, রিবন বার নাথিং বাট আ শর্টকাট অফ টুলস। আমি যে কাজগুলো করছি সেই কাজগুলো, ছোট ছোট যে কাজগুলো আছে সেই ছোট ছোট কাজগুলো করার জন্য ডিরেক্টলি এখানে সেই লিঙ্কগুলো দেওয়া আছে। ইনসার্টের জন্য ইনসার্ট রিলেটেড তার টুলসগুলো এখানে দেওয়া আছে। ওকে, তো পেজ লেআউট, পেজ লেআউটে যদি চিন্তা করি তাহলে পেজ লেআউটের জন্য বলা আছে। ফর্মুলাসের জন্য যদি বলি, ফর্মুলাসের জন্য বলা আছে। আমরা ফর্মুলা লিখবো এক্সেলে, তা আমি কি এখানে গিয়ে লিখবো শুধু, এখানে গিয়ে এগুলো লিখবো তা না। এখানে এগুলো শর্টকাটগুলো দেওয়া আছে আমার কাজের সুবিধার জন্য, আমি অন্যভাবেও লিখতে পারি প্রত্যেকটা ক্ষেত্রে তাই। সো এখানে ডেটা আছে, ডেটা রিলেটেড কাজ আছে, রিভিউ আছে, ভিউ আছে, ডেভেলপার আছে। কারো কারো ক্ষেত্রে আপনাদের হয়তো ডেভেলপার নাই, এবং আরও একটা এখানে টুলস আছে পাওয়ার বিআই, সরি পাওয়ার পিভট, এটাও নাও থাকতে পারে। এগুলো না থাকলে কীভাবে নিয়ে আসতে হয় সেগুলোও আমরা দেখব। তো ইটস আ এনভায়রনমেন্ট, আর এটা হচ্ছে রিবন বার, আর এই অংশটা হচ্ছে আমাদের এক্সেলের এনভায়রনমেন্ট যেখানে আমরা কাজ করতে হবে। সো প্রত্যেকটা এগুলোকে বলা হয়, প্রত্যেকটাকে বলা হয় এক একটা কলাম, এ বি সি, আর এগুলো হচ্ছে রো, এবং এগুলো হচ্ছে সেল, প্রত্যেকটা এক একটা সেল, ইন্ডিভিজুয়াল সেল। ওকে, প্রত্যেকটা আলাদা আলাদা সেল, এবং প্রত্যেকটা আলাদা আলাদা সেলের নাম আছে। যেমন এই সেলটা যদি আমরা নাম চিন্তা করি যে এই সেলটার নাম কি, এই সেলটার নাম হচ্ছে কলাম আই, আর রো হচ্ছে 9। তাহলে I9, এই I9 রোটা কোথায় লেখা আছে, এই ঠিক এই জায়গাতে, লেফট টপ কর্নার, অলমোস্ট টপ কর্নারে। ওকে, 9I লেখা আছে। আমরা যদি এখানে অন্যটাতে ক্লিক করি E5, দ্যাটস মিন ই, আর ইটস আ 5।
এটা সেল। এক্সেলের যে ফর্মুলাগুলো তৈরি হয় সেই এক্সেলের ফর্মুলাগুলো হচ্ছে সেল বেসড। ওকে, কোনো টেবিল বেসড না, ইটস আ সেল সেল বেসড। এই সেল নিয়ে কাজ কারবার হবে। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে টেবিল বেসড, ওগুলো আমরা আস্তে আস্তে বুঝবো, অসুবিধা নেই। ওকে, সো আমরা একটা ডেটা এখানে নিয়ে আসছি। এখানে এখানে অলরেডি একটা ডেটা আমরা এখানে রেডি করে রেখেছি। সো যদি ফরম্যাটিংয়ের কথা চিন্তা করি তাহলে এখানে একটা ডেটা আছে। সো আমার ডেটাগুলোকে প্রত্যেকটা সেলগুলোকে আমার এখানে বর্ডার দিতে হবে। ওকে, আমি ডেটাটাকে কিভাবে সিলেক্ট করলাম, এখানে ডেটাটাকে সিলেক্ট করলাম কোথায় থেকে, এখানে এখানে মাউসটা রেখেছি, মাউসে ক্লিক করলাম, তারপরে শিফট রাইট অ্যারো চাপলাম, তাহলে একটা। আর যদি কন্ট্রোল শিফট চাপি আর রাইট অ্যারো চাপি তাহলে পরে এর অ্যাডজসেন্ট যত সেল আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে অ্যাডজসেন্ট। আবার ব্যাপারটা একটু বুঝাই, এখানে যদি ইনসার্ট থাকে, ইনসার্ট করে এখানে একটা রো ইনসার্ট করেছি আমি, তাহলে একটা রো ইনসার্ট করে কীভাবে সেটা দেখলাম। সো আমি যদি এখন বলতে চাই যে এগুলো সবগুলোকে আমি ইয়ে করব, বর্ডার দিব। সো এখান থেকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট কন্ট্রোল, আমি শিফট দিয়ে বলছিলাম একটা, রাইট আরও বললে পরে তো একটা একটা করে যাবে, আর শিফট কন্ট্রোল বললে যতগুলো আছে ততগুলো, কিন্তু অ্যাডজাসেন্ট হতে হবে। এইটা কিন্তু আর অ্যাডজাসেন্ট না, এটা ফাঁকা, এটা কিন্তু অ্যাডজাসেন্ট না, এটার সঙ্গে লাগানো না। সো এখানে এসে থেমে গেছে। তখন কি করব, তখন আবার একটা রাইট বাটন ক্লিক করতে হবে, তাহলে এই ফাঁকা জায়গাটাও নেবে, পরেরটাও নেবে। আবার যখন ক্লিক করব তখন বাকি সবগুলো নেবে। সো ইটস আ এই এই যে টেকনিক্সটা আছে সেটা ডিপেন্ড করে যে ওইটার অ্যাডজাসেন্সের উপরে। সো আমি কি করলাম, এইটাকে প্রত্যেকটা প্রত্যেকটাকে আমি সিলেক্ট করব। এইটা মাউস দিয়ে এভাবেও সিলেক্ট করা যায়, কিন্তু এইটা সিলেক্ট করা খুব মানে একটু ডিফিকাল্ট হয়ে যায়, যে কপি হয়ে যেতে পারে, সিলেকশনটা ঠিক নাও হতে পারে। সো এটা কি করতে পারে, আমরা কিবোর্ড দিয়ে করি, সেটা হচ্ছে ওখানে ক্লিক করলাম, শিফট কন্ট্রোল রাইট অ্যারো দিয়ে ডান দিকে সবগুলো সিলেক্ট করলাম, ডাউন অ্যারো দিয়ে নিচে সবগুলো সিলেক্ট করে ফেললাম। কারণ সিলেক্ট করার পরে এটা হোমে আছে, এখানে বলা আছে ফন্ট, ফন্টের এখানে কি আছে, ফন্ট ফ্যামিলি আছে, সাইজ আছে, ছোট বড় করা, কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, লেখাগুলো কেমন হবে, বোল্ড ইটালিক এগুলো হবে, এগুলো ফরম্যাটিং বর্ডারগুলো দিয়ে দিলাম। ওকে, আমি বললাম যে না আমার হেডিংটাকে আমি বোল্ড করব, সো বোল্ড করে ফেললাম। আমার বোল্ড করলাম, বললাম যে লেখাগুলো যেগুলো আছে বডি টেবিলের বডিতে যে লেখাগুলো আছে সেগুলোকে আমি ইটালিক করব, সো ইটালিক হলো। এখন আমি বললাম যে না আমার যে টাইটেলগুলো আছে সেগুলোকে আরেকটু বড় করব, সো এখানে একটু বড় করলাম। এখান থেকেও করা যাবে, আবার এখান থেকেও করা যাবে, সো এখান থেকেও করতে পারি। আরেকবার যদি চাপি তাহলে পরে আরেকটু বড় হবে। সো ইট শুড বি ওকে। সো আমরা এটাকে ঠিক করে নিলাম। আর এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটু চেঞ্জ করতে চাই, সো ব্যাকগ্রাউন্ড কালার আমরা বললাম এটা হবে ডিপ ব্লু, আর বাকি যেগুলো আছে সেটা হচ্ছে লাইট ব্লু হবে। সো তাতে কোনো অসুবিধা নেই। ওকে, সো লাইট ব্লু। ওকে, সো দ্যাট ইজ কল বেসিক ফরম্যাটিং। আমরা ফরম্যাটিং বলতে যে শুধু এগুলো বুঝাই তা না, ফরম্যাটিং বলতে আমি এই দুইটা সেল মার্জ করতে চাই, আমি এই দুটো সেল সিলেক্ট করলাম। আর একটা জিনিস আছে এক্সেলে বলেন ওয়ার্ডে বলেন, এগুলো সব সিলেকশনের উপরে ভিত্তি করা হয়। তো আমি এটাকে মার্জ করলাম, এখানে মার্জ সেন্টার আছে, হ্যাঁ এখানে মার্জ সেন্টার। এখন এই পুরাটাকে আরও কয়েকটাকে মার্জ করব, সো এখানে মার্জে ক্লিক করলাম, আগের মতো হয়ে যাবে। এখন মার্জ করলে এর মতো হবে। এখানে কি বলা আছে, মাঝে আমি এখানে কোনো কিছু লিখলাম, বললাম মামুন, মামুন বললাম, সো এখানে মামুন লেখা আছে। মামুনটা কোথায় আছে, সেলের একবারে নিচে আছে। কেন নিচে আছে,
এই জায়গাটাতে এইটার জন্য, এটা যদি আমি মাঝে করি তাহলে মাঝে যাবে। ওকে, আর এইটার মাঝে মানে ঠিক এই মাঝে কেন, এই মাঝে হচ্ছে এইটার জন্য, অ্যালাইনমেন্টের জন্য। আমরা যদি এখানে নেই তাহলে এটা লেফট অ্যালাইনমেন্ট হবে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আর এটা হচ্ছে পজিশন। আমরা এটা যদি নিচে বলি তাহলে নিচে, এটা যদি টপে বলি তাহলে টপে আসবে, আর এটা মিডিলে বললে মিডিল আসবে। আমরা যদি বলি অ্যালাইনমেন্টটা রাইটে হবে তাহলে রাইটে হবে। সো দ্যাট ইজ অ্যালাইনমেন্ট রিলেটেড। র্যাপিং টেক্সট বলা আছে। ওকে, আমি এখানে বললাম এমডি রোশন আল মামুন। ওকে, এখন এখানে এই জায়গাটাতে শুধুমাত্র অল্প কিছু দেখা যাচ্ছে, এটাকে যদি আমরা র্যাপিং করি তাহলে পুরোটাই দেখা যাবে। ওকে, ওই অংশটুকুতেই ডেটাকে এটাকে অ্যাডজাস্ট করে নেবে। সো দোজ আর দ্য ফরম্যাটিং। আরও কিছু ফরম্যাটিং আছে, আমরা আস্তে আস্তে ওগুলো শিখবো। ওকে, যেহেতু একটা ইন্ট্রোডাকশন দেওয়ার কথা, সেহেতু আমরা ইন্ট্রোডাকশন দিলাম। অনেকেই, আমি জানি যে অনেকেই আপনারা এইটুকটা পারেন, তারপরও আমাদেরকে অ্যাজ পার দ্য আউটলাইন আমাদেরকে এই জিনিসগুলো একটু দেখাতে হয়। সো আমরা দেখালাম। ওকে, এখন আসি আমরা কিছু ফাংশনের কাজ করব। তার মধ্যে আমার সবচেয়ে মানে কিছু ইয়ে আছে, লাইক ইফ ফর্মুলা, যেটা আমরা প্রথমত ইফ ফর্মুলা দেখব। আচ্ছা, এই যে স্যালারিটা আছে এটাকে আমরা বেসিক স্যালারি বলি, বেসিক স্যালারি। আর এখানে বোনাস যেটা আছে সেটা বোনাসটাকে ক্যালকুলেশন করব। তারপরে হচ্ছে বেসিক স্যালারি আছে, তারপরে এইচআর স্যালারি মানে এইচআর হাউস রেন্ট ক্যালকুলেশন করব। তারপরে হচ্ছে মেডিকেল ক্যালকুলেশন করব। তারপরে হচ্ছে গিয়ে কনভিন্স ক্যালকুলেশন করব। তারপরে হচ্ছে পিএফ ক্যালকুলেশন করব। জাস্ট ক্যালকুলেশন, এক্সেলে ক্যালকুলেশনগুলো কেমন হয় সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। নেট পে, নেট পে কত টাকা স্যালারি হতে পারে তার সেইটা, এবং হচ্ছে গ্র্যান্ড টোটাল, এটা আমরা ক্যালকুলেশন করব। সো এখন ফর্মুলাগুলো যদি চিন্তা করি, আমরা চিন্তা করতেছি যে বেসিক, আমরা যদি বোনাস চিন্তা করি তাহলে হচ্ছে গিয়ে বেসিকের 60% হচ্ছে বোনাস। ওকে, বেসিকের 60% হবে বোনাস। সো এখানে একটা কমেন্টস, বোনাসের এখানে কমেন্টস লিখে রাখি যে 60% অফ বেসিক স্যালারি। ওকে, তাহলে আমরা যখন এখানে বোনাস ক্যালকুলেশন করব তাহলে এটা হচ্ছে বেসিকের 60% এখানে ক্যালকুলেশন করব। তো এইচআরের কথা যদি চিন্তা করি তাহলে মানে হাউস রেন্টের কথা যদি চিন্তা করি, হাউস রেন্টটা হবে এরকম যে আমরা এখানে একটা কমেন্টস ইনসার্ট করি। হ্যাঁ, কমেন্টস, যে এইটা হবে কমেন্টস ইনসার্ট করা কীভাবে সেটা আমরা শিখে নিলাম বাই ডুইং দিস। ওকে, যে আমরা যদি এরকম হয়, ইফ স্যালারি গ্রেটার দেন 80K মানে 80,000, তাহলে তার বোনাস হবে হচ্ছে গিয়ে 70%। ওকে, যদি 80,000 এর নিচে হয় তাহলে কত? তাহলে 90%। এইটা হবে। ওকে, হাউস রেন্টটা এরকম। মেডিকেল হচ্ছে আমরা আরেকটা ইয়ে করি, কমেন্টস ইনসার্ট করি। এখানে কমেন্ট ইনসার্ট করা দেখলাম, এখানে বললাম 10% অফ বেসিক। ওকে, এই 10% অফ বেসিক কোনটা? মেডিকেলের জন্য। হাউস রেন্টের জন্য কত, কনভিন্সের জন্য কত ইনসার্ট করলাম?
বললাম 10% অফ বেসিক। আর পিএফটা কত, পিএফটাকে যদি আমরা বলি তাহলে হচ্ছে এখানে বললাম এটা 10% না, এটা হচ্ছে 5%। ওকে, 5% অফ বেসিক। আর এনপি, এনপিটা কি, এনপিটা হচ্ছে আমরা যদি এখানে কমেন্টস করি তাহলে হচ্ছে এখানে আমরা বলবো যে বেসিক প্লাস এইচআর প্লাস এম প্লাস সি প্লাস, যেহেতু এই মাসে বোনাস আছে সো আমরা বোনাসটাকেও ক্যালকুলেশন করব নেট পেমেন্টে। ওকে, এটা হচ্ছে আমাদের নেট পেমেন্টের ক্যালকুলেশন। আর জিটিতে কি করব, জিটিতে হচ্ছে এখানে এনপি, এনপি প্লাস পিএফ, এটা হচ্ছে আমাদের গ্রস টোটাল। ওকে, সো আমরা ক্যালকুলেশনগুলো একটু দেখতে থাকি। এখানে আমরা, হ্যাঁ, কেউ কোনো কোশ্চেন করবেন, কেউ কোনো কোশ্চেন করবেন? হ্যালো, ওকে। সো এখন বোনাসের কথা যদি চিন্তা করি, আমরা এখানে কি লিখেছি, বোনাস হচ্ছে 60%। তাই এটা হচ্ছে বেসিক ক্যালকুলেশন। এক্সেলে বেসিক ক্যালকুলেশন করব কিভাবে, প্রত্যেকটা সেল ওয়াইজ। সো এখানে সেলে আমরা যখনই কোনো ক্যালকুলেশন লিখবো সেলে তখন কিন্তু ইজিক্যাল টু দিব। আর নর্মালি যদি লিখি তাহলে পরে, নর্মালি যদি লিখি তাহলে যে কোনো কিছু লিখলেই হবে। ওকে, কিন্তু ফর্মুলা যদি লিখতে চাই বা কোনো ক্যালকুলেশন করতে চাই তখনই আমাকে এখানে ইজিক্যাল টু চাপতে হবে এবং সেইখানে বলে দিতে হবে সেল বেস, সেলকে বলে দিতে হবে যে কী করতে চাই। তা আমরা এখানে বলেছি বোনাস হবে বেসিকের 60%। বেসিক কোনটা, বেসিক হচ্ছে এই সেল। তাহলে বেসিকের ক্যালকুলেশন যেটা আছে, বেসিকের এই সেল মানে বেসিক বলতে আবার এখানে না, এইখানে। ওকে, যেখানে ডেটা আছে। তো বেসিকটা আমরা এখানে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে এখানে বললাম 0.6। 0.6 মানে 60%-এ যদি আমরা ওটা তো 100কে দিয়ে যদি কনভার্ট করে ফেলি তাহলে 0.6% আসে, 6 আসে। সো এই 0.6। ওকে, তাহলে আমরা এটাকে যদি আমরা ডাবল এখানে কি করেছি, জাস্ট এখানে রেখে এই রাইট লোয়ার কর্নারে দেখেন মাউসটা চেঞ্জ হয়, এখানে বড় প্লাস, এখানে যদি আসি তাহলে ব্ল্যাক ছোট প্লাস আসে। এই যেটা আসবে এটাকে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে রিলেভেন্ট অ্যাডজসেন্ট ডেটা থাকলে অ্যাডজসেন্ট ডেটা পর্যন্ত গিয়ে ওখানে চলে আসবে। সো ক্যালকুলেশন ডান। এখন আসি এখানে এইচআরে কি বলেছি, ইফ স্যালারি, ইফ স্যালারি, স্যালারি বলতে এখানে বেসিক স্যালারি। ওকে, বেসিক স্যালারি যদি কারো 80K এর উপরে হয়, মানে 80,000-এর উপরে হয়, তাহলে তার হাউস রেন্ট হবে হচ্ছে 70%। ওকে, আর যদি কম হয়, আদারওয়াইজ মানে হয় 80,000-এর উপরে হবে আর না হয় কম হবে। যখনই আমরা কোনো বেসিক কোনো কিছু দেখতে চাই, মানে কন্ডিশনাল, ওকে, যখনই কোনো কন্ডিশন আসে, ইফ এনি কন্ডিশন, এনি কন্ডিশন, এনি টাইপ অফ, any type of condition, there is a two results. Two results. First one true, second one false. ওকে, তো এই দুইটা যখনই কোনো কন্ডিশন অ্যাপ্লাই হয় তখন হয় ট্রু হবে আর না হয় ফলস হবে। তা আমি যখন এটা কন্ডিশনটা লিখবো তাহলে যদি ওই কন্ডিশনটা সত্য হয়, যদি ট্রু হয় তাহলে কি হবে, আর যদি মিথ্যা হয় তাহলে কি হবে। তা আমরা একটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করছি যে এখানে কি বলেছি যে বেসিক যদি গ্রেটার দেন 80K হয় তাহলে বেসিকের সাথে
এটা তো সত্য। যদি সত্য হয় তাহলে কি হবে, বেসিকের সাথে 0.7 দিয়ে মাল্টিপ্লাই করবো, মানে 70% বোনাস পাবে, 70% তার হাউস রেন্ট। এখন যদি 80K উপরে না হয় তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা ফলস হয়ে গেল, যে কন্ডিশন তো ফলস, 80K না, তাহলে ফলস। আর ফলস যদি হয় তাহলে কি হবে, বেসিকের বেসিকের 0.9%, 90%। ওকে, তো এইখানটাতে আবার একটু চিন্তা করি, 80K উপরে যদি হয়, যে যাদের স্যালারি 80K উপরে তাদের হাউস রেন্ট হবে তার বেসিকের 70%, যদি সত্য হয়। আর যদি কম হয় তাহলে কি হবে, যাদের কম আছে তাদের 90% আসলে বেসিক স্যালারি। ওকে, সো আমরা ক্যালকুলেশন শিখতেছি, আবার বলি ক্যালকুলেশন শিখতেছি। এখন একটা ফর্মুলা শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে ইফ ফর্মুলা। ইফ বললাম, ইফ বলে এখানে আবারও বলি, দেখি এখানে ইজিক্যাল টু দিয়েছি, ইফ বললাম, সাজেশন দিচ্ছে, ট্যাব চাপলাম, ব্র্যাকেট স্টার্ট হলো। এখন প্রত্যেকটা ফর্মুলার জন্য এখানে কিন্তু তার সাজেশন দেয়, তার সিনট্যাক্স সাজেশন দেওয়া আছে। সিনট্যাক্সটা কি, লজিক টেস্ট। তারপরে যদি সত্য হয় তাহলে তার ভ্যালুটা কি হবে, যদি মিথ্যা হয় তাহলে তার ভ্যালুটা কি হবে। যদি সত্য হয় তাহলে তার ভ্যালুটা কি হবে, তা আমরা এগুলো সব মানে অ্যানালাইসিস করে ফেলছি কিন্তু। হ্যাঁ, আমরা প্রবলেম দেখেন, আমরা কিছুক্ষণ আগে ডিসকাস করছিলাম যে যদি একটা ছোট প্রজেক্ট হয়, এই প্রজেক্টটা কি, আমি একটা বেসিক মানে একটা অফিসের বেসিক মানে স্যালারি শিট বানাচ্ছি। ওকে, সো প্রবলেমটা কি, প্রবলেম আইডেন্টিফাই করছি, প্রবলেম স্টেটমেন্ট। যদি তার 80K উপরে হয় তাহলে পরে তার এইটা হবে, আর যদি না হয় তাহলে এটা হবে। সো আমরা ডেটাটাকে আইডেন্টিফাই করতেছি, কোথায় বেসিক কোথায় আছে সেটাকে আইডেন্টিফাই করতেছি। এখানে ক্লিনজিং এর কিছু নাই, এখন ডেটা অ্যানালাইসিসের কিছু নাই। এখন আমরা এটাকে ফর্মুলাটা দিয়ে ডেটাটাকে অ্যানালাইসিস করব। সবসময় যে সব কিছু আসবে এমনটা না, কোনো কোনো ক্ষেত্রে ক্লিনজিংয়ের কাজ বেশি থাকবে, কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য কাজ বেশি থাকবে। হাউএভার, সো আমরা এখানে কি করছি, লজিক টেস্ট। লজিক টেস্টটা কি, আমরা বললাম যে বেসিক স্যালারি মানে এই সেলটা যদি 80,000-এর উপরে হয় তাহলে বেসিক স্যালারির সাথে 0.7 মানে 70% তার হাউস রেন্ট। আর যদি না হয় তাহলে কি হবে, তাহলে বেসিকের সঙ্গে 0.9% মাল্টিপ্লাই হবে। এই হচ্ছে হাউস রেন্ট। ওকে, এখন এটা তো এই ভ্যালুটা 80,000-এর নিচে, এখন 5 নং 45। ওকে, 5 নং 45, তার 45-এর উপরে আছে। ওকে, স্যালারিটা। ওকে, সো এটা গেল। এখন আমরা যেমনটা বলছিলাম যে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে সমস্তটা চলে আসবে। এখন 80K এর উপরে আছে, এটা যদি আমরা 88 মানে অলমোস্ট 97%, 7 নং 63। হ্যাঁ, 63 একটু উপর, এটাও একটু নিচে আছে, এটাও একটু নিচে আছে, সো 90%, সরি 70% আছে। ওকে, সো ক্যালকুলেশন হ্যাজ বিন ডান। ওকে, এই হচ্ছে ইফ কন্ডিশন। ইফ কন্ডিশনটা আমরা দেখলাম, বাকিগুলো একেবারে বোনাসের মতো, যেটা যেটা আমরা বলছিলাম 10%। কেউ কোনো কোশ্চেন করবেন? আচ্ছা, ওই যে ওইটা ধরেন আমরা কি চিন্তা করছি, যদি 80,000 হয় তাহলে কি করব সেটা বলেন। সেটা কি 70%-এ রাখবো না 90%-এ দেবো? হ্যাঁ, তাহলে 80,000 হলে 70% দিব, তাহলে গ্রেটার দেন ইজিক্যাল টু দিব। ওকে, এই মানে এটা ডিপেন্ড করে। হ্যাঁ, ডিপেন্ড করে। এখন মানে ফর্মুলাগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে পরে এই যে যে লজিকগুলো বলছেন না, অ্যাকচুয়ালি ডেটা অ্যানালিটিক্সের ক্ষেত্রে যে কোশ্চেনটা করেছেন
এক্স্যাক্টলি এই ধরনের কোশ্চেন মাথার মধ্যে ঘুরপাক করাতে হবে। আমি যে ইফ কন্ডিশনটা লিখছি, এই ইফ কন্ডিশনটা লেখাটা অ্যাকচুয়ালি কঠিন কোনো কিছু না। এই সিনট্যাক্সটা আসলে কঠিন কোনো কিছু না, বাট বিহাইন্ড দ্য সিনারিও যে লজিকগুলো ঘুরতেছে আমার মাথায়, সেটাকে ইমপ্লিমেন্ট করাটাই হচ্ছে ব্যাপার। তাহলেই আমরা ডেটা অ্যানালিস্ট হতে পারবো। যখন ডেটা অ্যানালিস্ট হয়ে যাব, তখন এই ধরনের কন্ডিশন, এই ধরনের ফর্মুলাগুলো লিখাটা আমাদের জন্য মানে নিঃশ্বাস নেওয়ার মতো উম, একটা নেসেসারি একটা জিনিস, যে এটা হ্যাঁ ওটা তো পারি, এরকম হবে আর কি। বাট লজিক, there is a logic should be accurate. ওকে, হাওয়েভার আমরা এটা দেখলাম। এখন বাকিগুলো তো খুব বেসিক জিনিস। এটাও বলছি 10%, এটাও বলছি 10%, এটাও বলছি 5%। সো এগুলো আমরা একটু খুব দ্রুত করে নিই। আমরা কি বললাম, সেল বেস, সো এটাকে বললাম, এটার সাথে মাল্টিপ্লাই করলাম 0.1। ওকে, এটা একটা, এটার জন্য আমরা ওটাকে টান দিতে পারতাম, বাট আমরা এখানে আবার লিখছি, টান দিলেও হতো 0.1। এটা হচ্ছে বেসিকের 0.5। এইটা হচ্ছে আমরা বলেছি, এখানে কি বলেছি, এটা বোনাস সহ বেসিক, এইচআর সব কিছু এখানে আছে। সো এখানে আমরা বললাম কোনটা কোনটা আছে, বেসিক আছে, তারপরে এইটা আছে, যোগ মানে ন্যাচারাল ক্যালকুলেশন, যোগ করছি, প্রত্যেকটা সেল যোগ করছি। ওকে, প্রত্যেকটা সেল যোগ করছি, পিএফ তো আর যোগ হবে না। ওকে, আর এইটা কি, এটা হচ্ছে আমরা যদি গ্রস স্যালারি বলি তাহলে দুইভাবে করা যায়। একটা হচ্ছে এখানে এনপি, এখানে একটু ভুল আছে, আমরা একটু কমান্ডটাকে এডিট করে ফেলি। এডিট করব কিভাবে, ওখানে গিয়ে এডিট কমেন্টসে এডিট বললে এডিট হবে, এটা মাইনাস হবে আসলে। ও সরি, প্লাসই হবে। সো প্রত্যেকটাই এটার সাথে এটা যদি যোগ করি, অথবা আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যোগ করলেও হবে। সো আমরা একটু যোগ, যেহেতু এর আগে ইন্ডিভিজুয়াল সেল যোগ করেছে, আর একটা ফাংশন লিখি। ফাংশনটা কি, সাম, এই সাম। ওকে, আমরা ফাংশন বলছি, আমি এখানে ফাংশন বলছি। আপনার ন্যাচারালি যদি আপনি ও, আহ, শুধু এক্সেল নিয়ে কাজ করে তাদেরকে যদি জিজ্ঞেস করেন, তারা বলবে যে ফর্মুলা। ওকে, ফর্মুলা বেসড অন ফাংশন। ওকে, আমরা রেস্ট অফ দ্য লাইফ মানে এক্সেপ্ট এক্সেল, এক্সেলের পরে যেগুলো করবো সেগুলো সবগুলোতেই ফাংশন বলবো। সো এখন থেকে প্র্যাকটিস। অর্থাৎ সাম ইজ এ ফাংশন। ফাংশন, এখানে সাম লিখলাম, ট্যাব চাপলাম, তাহলে ব্র্যাকেট স্টার্ট হলো। আর ব্র্যাকেটের পরে যে সিনট্যাক্সগুলো আছে, নাম্বার বলা আছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এগুলো বলা আছে। দোজ আর দ্য প্যারামিটার্স, এগুলোকে বলা হয় প্যারামিটার্স, সামের প্যারামিটার্স। তাহলে এখানে কি বলা আছে, এখানে নাম্বার 1 একটা বলা আছে, কমা, নাম্বার 2 কমা। তাহলে আমি যেগুলো করব, যে এইটার সঙ্গে এইটা যদি যোগ, এইটার সাথে এইটা দেই, তাহলে কমা দিয়ে করতে হবে। আমার কিন্তু ওখানে ওর মধ্যে প্লাস লিখতে পারবো না। ওকে, প্লাস কিন্তু ওখানে আমরা লিখতে পারবো না। সো 1,70,000। সো এরকম। অথবা আমরা এটাকে কি করব, সাম বললাম, আর রেঞ্জ ধরে দিতে পারি। রেঞ্জটা কেমন, যে এইটা এই রেঞ্জ। ওকে, রেঞ্জ হয়ে গেল, রেঞ্জ বলে দিলেও হবে। অথবা আমরা তো আরেকটা ফর্মুলা আছে, মানে ক্যালকুলেশনটা এরকম, যে এখান থেকে বেসিক থেকে এই প্রত্যেকটার যোগফল। ওকে, তো এই রেঞ্জটাকে আমরা বলে দিলাম G2 থেকে L2। এইটা হচ্ছে তার ক্যালকুলেশন। আমরা প্রত্যেকটাকে ধরলাম, ধরে এইখানে ঠিক এই জায়গাতে ডাবল ক্লিক করে দিলাম, অ্যাডজাসেন্ট আছে, সবগুলো নেমে যাবে, যার যে সব ফর্মুলা আছে সেই সব ফর্মুলাগুলো এখানে চলে আসবে। ওকে, এ পর্যন্ত বোঝা গেছে না? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এটা আজকে না, এটা আজকে করবো না। হ্যাঁ, ওটা মাল্টিপুল মানে 7টা 8টা যদি থাকে, 7টা মানে দুইয়ের ততোধিক,
দুইয়ের ততোধিক থাকলে ওগুলো করবো আমরা। হ্যাঁ, অসুবিধা নেই, আজকে না। আগে স্টেপ স্টেপ ওয়ানটাই থাক। এখন পর্যন্ত আর কোনো অসুবিধা আছে? মানে এখন পর্যন্ত তো কোনো কিছু মানে ইয়ে করি নাই, তাই না? মানে বুঝতে বা করতে কোনো অসুবিধা হবে না। ওকে, সো আমরা এখন আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে বেসিক স্যালারি। এখানে তো আমরা বলেছি বেসিক স্যালারি যাদের 80%-এর উপরে, সো তাদের যে স্যালারিটা, যাদের 80%-এর উপরে, সো তাদের তো 70% হচ্ছে হাউস রেন্ট। তা আমরা এখানে একটু হাইলাইট করব কোনগুলো কোনগুলো গ্রেটার দেন 80,000। ওকে, তো আমরা এখানে বললাম 80,000, গ্রেটার দেন 80,000। এখানে আমরা কালার করতে পারি, এখানে বিভিন্ন ধরনের কালার এখানে অলরেডি বলা আছে। সো আমরা এইসব কালারগুলোকে চেক করতে পারি, এগুলোকে সিলেক্ট করতে পারি। রেড টেক্সট হবে, অথবা কাস্টমাইজ ফরম্যাট করতে পারি। কাস্টমাইজ ফরম্যাটে গিয়ে এখানে ফন্ট বলা আছে, সো ফন্ট আমরা এটাকে ইটালিক করে দিলাম, ভালো লাগে। মানে জাস্ট ফরম্যাটিংটা দেখাচ্ছি যে কীভাবে ফরম্যাটিং করে। ফিল কালারটাকে আমরা একটু চেঞ্জ করে ফেললাম। ফিল কালারটাকে চেঞ্জ করে প্যারালালি এইরকম একটা ফিল কালার দিলাম। সো এখন দেখি, সো ওকে বললাম। তো এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেগুলো আসলে 80,000-এর উপরে তাদের কালারগুলো ভিন্ন, আর যেগুলো, হ্যাঁ, দ্যাট ইজ কল কন্ডিশনাল ফরম্যাট। ওকে, সো বাকিগুলোকে আমরা আন্ডার দ্য ব্র্যাকেট, ইন দ্যাট কেস আমরা কি করব, এইখানে নিলাম পুরোটা, নেওয়ার পরে সিলেক্ট করলাম জাস্ট অল বর্ডার। ওকে, দোজ আর দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ওকে, ফাইন্যান্সিয়াল। সো আমরা এটাকে কি করলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, অল দোজ আর দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। সো আমরা সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করলাম, ফরম্যাটে চলে গেলাম। ফরম্যাটে গিয়ে এটাকে বললাম কারেন্সি, অ্যান্ড ডলারে হলে ডলার দিতে পারি, আর বিডিটি থাকতে পারে, বিডি, আচ্ছা, বিডি, বিডি আছে অনেকগুলো ইয়ে আছে তো। সো এখানে বিডি আছে, টি, ট আছে, টাকা আছে। সো আমরা এই ডলার ডলার সাইন দিয়ে রাখলাম। হ্যাঁ, ডলার সাইন আর ডেসিমাল প্লেসটাকে টু থেকে বাড়ায় 4 করে দিলাম, না 4 হলে বেশি হয়ে যায়, তাহলে 2ই থাক। ওকে, সো আমরা এটাকে দিলাম, প্রত্যেকটা ডলার হয়ে গেছে। ওকে, আগে ছিল না, এখন এটার থেকে বোঝা যাচ্ছে যে এগুলো অ্যামাউন্ট। গট মাই পয়েন্ট? এখন পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? আহ, কারো কোনো অসুবিধা আছে ভাইয়া? হ্যাঁ, কাজী ভাই, আর কারো? আমরা আজকে খুব বেসিক জিনিস দেখেছি। আজকে আমরা যেহেতু ইন্ট্রোডাকশন করেছে, সো আমরা আমাদের আউটলাইনটা দেখলাম, এক্সেলের বেসিকগুলো, খুবই বেসিক থিংসগুলো দেখলাম। ইনশাল্লাহ আমরা কালকে বেশ কিছু ফর্মুলাস কাভার করার চেষ্টা করব। ফর্মুলাস, দেয়ার ইজ এ টেক্সট ফর্মুলা, দেন ডেট ফর্মুলাস আছে, কনক্যাট আছে, সেগুলো দেখব, এবং ইফ কন্ডিশনটা, ল্যাডার ইফটা দেখব। ওকে, ল্যাডার ইফ মানে কিছুক্ষণ আগে ভাইয়া জিজ্ঞেস করতেছিলেন যে ইফের পরে আরেকটা যদি ইফ থাকে তাহলে কী হবে। সো এইটা দেখব, এই জিনিসগুলো, ফর্মুলাগুলো, বেসিক যে ফর্মুলাগুলো আছে, অ্যান্ড ফর্মুলা, অর ফর্মুলা, এগুলো আছে। সো স্টেপ বাই স্টেপ আমরা ওগুলো দেখে শেষ করব। ওকে,
সো আজকে এই পর্যন্ত থাক। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, অথবা আমরা আজকে এ পর্যন্ত শেষ করছি। ইনশাল্লাহ আগামীকাল সেম টাইম 9:30টায়, ইনশাল্লাহ 9:30টায় আমরা স্টার্ট করব। জি জি, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।